হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশে অথবা দেশের বাইরে যেখানে এই মুহূর্তে আছেন, লাইফ স্টোরির গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন যারা, আমি নীল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ তারেক হোসেনের হৃদয় কাঁপানো, কলিজা কাঁপানো, আশ্চর্যজনক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল রাত ৩টায় মসজিদের মাইকে কি নববধূকে তালাক দিল। অর্থাৎ রাত ৩টায় মসজিদের মাইকে নববধূকে তালাক দিলেন স্বামী। রংপুরের সত্য ঘটনা। আশ্চর্য বিষয় হচ্ছে, তালাক যদি দিতেই হবে তবে সেটা মসজিদে কেন, আর সেটাও বা রাত ৩টার সময় কেন? আমাদের সমাজে বিয়ের চেয়ে তালাকের সংখ্যা বেশি। বিয়ের চেয়েও তালাকের সংখ্যা বেশি বলছি এই কারণে, আপনি যদি কোর্ট পাড়ায় যান, আপনি যদি আদালত পাড়ায় যান, তবে আপনি দেখতে পাবেন যে প্রচুর মেয়েরা বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে। তাদের বেশি সংখ্যকই আদালতে আসে ডিভোর্স দেওয়ার জন্য। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। কোটপাড়ায় যদি মাঝে মধ্যে যায়, এ ধরনের দৃশ্যগুলো দেখতে পাই, বেশিরভাগ মেয়েরাই সেখানে ডিভোর্স দেওয়ার জন্যই যায়। এবং খবর নিয়ে জানা যায়, এক একজনের প্রায় ২-৩টা করেও বিয়ে হয়েছে। সবার ক্ষেত্রে না, কিন্তু অনেক মেয়েরা এগুলো করে থাকে। আজ এমন এক ঘটনা ঘটল যে রাত ৩টা বাজে এক স্বামী তার নতুন বউকে মসজিদের মাইকে তালাক দিয়ে দিলেন, যা রীতিমতো আমার কাছে মনে হয়েছে, আপনি শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই মোহাম্মদ তারেক হোসেনের জীবনের এই বাস্তব শিক্ষণীয় গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শুনবেন, এবং গল্পের শেষে তারেক ভাইকে আপনার মতামত, একটা মন্তব্য কমেন্ট করে লিখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পড়ছি, তারেক ভাই যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই কিছু সময়ের জন্য আমি হয়ে যাচ্ছি ভাই তারেক হোসেন। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তারেক হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্প শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবার সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদামণি সহ আমার কাকা ফুফিরা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট একটা ভাই সহ ছোট 2টা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে, সবুজ শ্যামলগড়া কোনো এক অচুপাড়া গায়ের কোনো এক মায়াবী গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কাজী। বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে আমার বাবা বিয়ে পড়াতেন। আমার বাবার নামের কারণেই আমাদের পরিবারটা হয়ে যায় কাজীবাড়ি। কাজীবাড়ির ছেলে ছিলাম আমি, কিন্তু আমি ছোটোবেলা থেকে যথেষ্ট ফাজি ছিলাম। আমি কোনো সময় পড়াশোনার প্রতি আমার মনোযোগ ছিল না। আমি পড়াশোনা করতাম না, দুষ্টুমি করতাম, এবং এলাকাতে এমন কোনো খারাপ কাজ নেই যে কাজে আমি জড়িত ছিলাম না। মানুষের বাড়ি থেকে মুরগি চুরি করে এনে খাওয়া, ছাগল চুরি করে এনে পার্টি দেওয়া, বা অনেকের ফসলের বাগান থেকে ফল চুরি করা, এরকম যত ধরনের এলাকার খারাপ কাজগুলো আছে, এর সাথে আমার সম্পৃক্ততা ছিল। মা মাঝে মধ্যে আমাকে উৎসাহিত করতেন, কিন্তু বাবা আমার উপর খুবই রাগান্বিত হতেন এ বিষয়ে। মাঝে মাঝে মানুষের বাগান থেকে যখন আমি ফল চুরি করে নিয়ে রাতের বেলায় মাকে দিতাম, মা খেত, কিন্তু আমার বাবা সবসময় আমাকে বিচার করতেই আসতো। আমার মা তখন ঢাল হয়ে আমার সামনে এসে দাঁড়াতো, আমার বাবাকে বকাঝকা করতো। ছোটো মানুষ এই বয়সে এতটুকু করে, তুমি বকাঝকা করো না। সবসময় দেখতাম আমার মা আমাকেই সাপোর্ট দিত। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এমন করতে করতে মোটামুটি একটা পর্যায়ে আমি বেশ বড়, 16-17 বছরের কাছাকাছি বয়স। সে সময় আমার একটাই খালা ছিল, আমার মায়ের ছোটো বোন, আমার ছোটো খালা। আমার ছোটো খালার বাড়ি রংপুর বিভাগেই পড়েছে, কিন্তু অন্য একটা উপজেলায়। আমার এই ছোটো খালা তখন তার একমাত্র মেয়ে সাদিয়াকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসে। সাদিয়াকে নিয়ে যখন আমাদের বাড়িতে বেড়াতে আসে, সাদিয়ার বিষয়টা, সাদিয়া দেখতে খুবই সুন্দরী ছিল। এতটাই সুন্দর ছিল যে সাদিয়ার দিকে এক নজর কোনো ছেলে তাকালে চোখ ফেরাতে পারবে না, এমনই সুন্দর ছিল সাদিয়ার চেহারা। মায়াবী চেহারা, দেখতে শুনতে একেবারে নায়িকা। সাদিয়াকে এক নজর দেখে আমার ভিতরে ব্যতিক্রম হয়নি। আমিও সবার মতো সাদিয়াকে অনেকটা পছন্দ করে ফেলি। সাদিয়া বাড়িতে আসার পরে আমি কোনোভাবেই ঘর থেকে বের হতাম না, সারাক্ষণ ঘরের মধ্যেই থাকতাম, আড্ডাবাজি করতাম, এবং সাদিয়াকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য আমি বিভিন্ন ধরনের কার্যকলাপ করতাম, যেগুলো দেখে সাদিয়া মনে মনে হাসাহাসি করতো। এরকম করতে করতে একটা পর্যায়ে সাদিয়া প্রায় 1 সপ্তাহ ধরে আমাদের বাড়িতে থাকে, এবং 1 সপ্তাহ পরে সাদিয়া আমাদের বাড়ি থেকে চলে যায়। মানে খালা তাকে নিয়ে আমাদের বাড়ি থেকে চলে যায়, এবং চলে যাওয়ার পরে আমি তখন আমার মায়ের সাথে খুব ফ্রি ছিলাম। মার সাথে সব বিষয় নিয়ে শেয়ার করতাম, সব বিষয় নিয়ে মায়ের সাথে কথা বলতাম। মাও আমার সাথে অনেক ফ্রি ছিলেন।
তো আ মাকে বললাম, "তোমার ছোট বোনের মেয়ে সাদিয়া দেখতে এতটাই সুন্দর যার দিকে তাকালে নজর পড়ে না। আচ্ছা এই মেয়েটাকে কি আমাকে বিয়ে করাবা?" এমন করে মাকে বলি। মা আমাকে বলে, "তুই কি ওর বিয়ে করবি?" আমি বললাম, "করবো মানে? আমি তো এক পায়ে খাড়া। আমি সাদিয়ারে বিয়ে করতে পারলে আমার ১৬ কলা পূর্ণ হবে। আমি সাদিয়াকে অনেক পছন্দ করি। ও দেখতে শুনতে ওর কথা বলা সব কিছু কত সুন্দর দেখেছো? মনে হয় যেন আল্লাহ ওর শরীরে টিউবলাইট ফিট করে দিয়েছে। এতটা উজ্জ্বল সুন্দর ওর চেহারা। ওকে যদি পাই তবে আল্লাহর কাছে এই দুনিয়াতে আমার আর কিছু চাওয়ার নাই।" আমার মা তখন আমার দিকে তাকিয়ে বলছে, "আমারও ইচ্ছা করে আমার ছোটো বোনের মেয়েটাকে আমি তোর ঘরের বউ বানায় আনি। কিন্তু তা আর কোনোভাবেই সম্ভব হবে না রে বাবা।" আমি বললাম, "কেন হবে না মা?" আমার মা বলে, "আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদের তেমন কোনো জায়গা সম্পত্তিও নাই, আর তোর বাবাও সেই কাজীগিরির কাজ করে বেড়ায়, কয় টাকাই বা ইনকাম করে। কিন্তু আমার ছোটো বোনের জামাই অগাধ সহায় সম্পত্তির মালিক। সাদিয়ার বাবার কোটি কোটি টাকার সম্পদ আছে। সাদিয়ার বাবা কি আর তোর মতো একটা হাবাইল্লার কাছে তো মেয়ে বিয়ে দিবে?" আচ্ছা যাই হোক দর্শক, হাবাইল্লা মানে কি আমি জানি না, আপনারা জানলে কমেন্টে আমাকে জানাবেন। আমি তখন মাকে বললাম, "মা, সাদিয়া তো তোমারই বোনের মেয়ে, তোমার ছোটো বোনের মেয়ে। তুমি যদি খালারে বুঝিয়ে বলো যে আমি আমার তারেকের জন্য তোর মেয়েকে পছন্দ করি, আমি তারেকের জন্য তোর মেয়েকে নিয়ে যাব, তাহলে কি খালা রাজি হবে না?" আমার মা বলে, "এই আশা জীবনেও করিস না। তোর খালারে আমি খুব ভালো করেই চিনি। তোর খালা জীবনেও তার একমাত্র কলিজার টুকরো মেয়েকে তোর কাছে বিয়ে দিবে না। আমরা যতই চেষ্টা করি, আমরা যতই কথা বলি, এতে কোনো কাজ হবে না বলে আমার কাছে মনে হয়।" আমি তখন মাকে বললাম, "মা, তুমি এমন করে কথা বলতেছো কেন? তুমি তো খালার কাছে বিয়ের প্রস্তাবটা দিলেই পারো।" আমার মা বলে, "আমি আমার ছোটো বোনেরা ভালো করে চিনি। শুধু শুধু মুখ নষ্ট করে লাভ নেই। এরকম বউ সাদিয়াকে নিয়ে এরকম সাদিয়াকে নিয়ে আমার সাথে আমার অনেক সময় কথাবার্তা হয়। মা একটা কথাই বলে যে আমার ছোটো খালা আমার কাছে তার মেয়েকে বিয়ে দিবেই না।" এরকম করে অনেকগুলো দিন প্রায় কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পর আমি এলাকাতে একটা গরু চুরি করে বসি। আমাদের গ্রামের আরও কিছু ছেলে মিলে গরু চুরি করি, এবং গরু চুরি করার পর যার বাড়িতে গরু চুরি করি তার মেয়ের জামাই পুলিশে চাকরি করতো। আমাদের থানাতেই পুলিশে চাকরি করে। তো ওই বেটা কি তো ওই বেটা অর্থাৎ তার মেয়ের জামাই তার মাধ্যমে থানায় মামলা করে। মামলা করার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের শুরুতে পুলিশ আমাদের চোর দলের এক সদস্যকে ধরে ফেলে। একজনকে ধরে ফেলে তাকে থানায় নিয়ে উত্তম মাধ্যম দেওয়া হয়। তখন সেই গ্রুপে যারা ছিল অর্থাৎ আমি সহ প্রত্যেকের নাম বলে দেয়। আমার নামটাও বলে দেয়, তারেক এই চুরির সাথে জড়িত ছিল। এটা বলে দেওয়ার পরে শুরু হয় তুলকালাম কাণ্ড, এবং আমার বাবার কাছে খবর চলে আসে, এবং আমার বাবা এলাকার অন্যান্য লোকেরাও তখন খবর জেনে যায় যে পুলিশ আমাকে ধরার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। কারণ ওই চুরির দলের নেতা আমিই ছিলাম। আর সত্য কথা বলতে কি, এলাকায় ছোটোখাটো এই চুরিধারি যা কিছু হতো আমার নেতৃত্বেই হতো। মা তখন বাধ্য হয়ে আমাকে বললেন, "তুই তো ছোটো খালার বাড়িতে চলে যা। অলরেডি ২-৩ বার পুলিশ এসেছে আমাকে খোঁজার জন্য।" তো মা এই জন্যই আমাকে ছোটো খালার বাড়িতে পাঠিয়ে দিতে চাইলেন। আপাতত ওখানে গিয়ে আশ্রয় নিয়ে পরেরটা পরে চিন্তা করা যাবে। আমি মাকে বললাম যে, "মা, আমার ইচ্ছা করছে না ছোটো খালার বাড়িতে যেতে, আমি যাব না।" আমার মা আমার উপর রেগে আমার ছোটো খালার বাড়িতে পাঠিয়ে দিল। আমি তখন ছোটো খালার বাড়িতে চলে গেলাম, মানে সাদিয়াদের বাড়িতে। আমি তো সাদিয়াকে মনে মনে পছন্দ করতাম। তো ছোটো খালার বাড়িতে যাওয়ার পর প্রায় ১৫-২০ দিন কেটে গেল। ১৫-২০ দিন পর আমি ছোটো খালার সাথেই আছি। খালুর আবার অনেক জায়গা জমি আছে। খালু জমি জায়গাগুলো চাষাবাদ করেন। মাঝে মধ্যে খালুর সাথে মাঠে ঘাটে যাই, চলাফেরা করি। ১৫-১৬ দিন পর আমার মা খালাদের বাড়িতে আসেন। খালাদের বাড়িতে আসার পর মা তখন আমাকে বলে, "কিরে, তোর কী অবস্থা? এ বাড়িতে কেমন দিন কাটছে?" আমি বললাম, "মা, ভালোই কাটছে। খালার গায়ে তো মায়ের গন্ধ পাওয়া যায়, আমি ভালোই আছি।" আমার মা তখন আমাকে বলে, "তুই যে সাদিয়াকে পছন্দ করছিস, এটা কি সাদিয়ারে বলেছিস?" আমি বললাম, "না মা, সাদিয়ার যে দেমাগ যেমন করে কথা বলে, ওকে এসব কথা বললে ও কোনো মূল্যই দিবে না, আমাকে কোনো দামও দিবে না। উল্টা আমাকে আরও পেয়ে বসবে, আরও বারবার চোর বলবে। লাভ নাই এইসব কথাবার্তা বলে।" আমার মা তখন বলে, "আরে লাভ নাই বলছিস কেন? বলে দেখ না, কাজ হইলেও হতে পারে। আমি তো দেখলাম সাদিয়া তোর সাথে ভালোই কথা বলে।" আমি বললাম, "হ্যাঁ, কথাবার্তা তো আমার সাথে বলেই। আমাকে সিগারেট খেতে মানা করে, এইটা ওইটা মানা করে, আমার সাথে ভালোভাবেই কথাবার্তা বলে, সব কিছুই ঠিক আছে। কিন্তু আমার সাথেও প্রেম করবে এটা বলে আমার কাছে মনে হচ্ছে না। সব কিছুই করতে রাজি আছে, কিন্তু প্রেম করতে রাজি নেই।" আমার মা বলে, "তুই কি প্রস্তাব দিয়ে দেখছিলি?" আমি বললাম, "প্রস্তাব তো কিছুটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ওভাবে কাজ হয় নাই।" আমার মা তখন আমাকে বলল, "যেহেতু এই বাড়িতে আছিস, তাহলে যেভাবেই পারিস
যত কষ্ট করেই হোক তুই সাদিয়ার মনটা জয় করে নেওয়ার চেষ্টা কর। বাবা রে, তোর বাবার তো কোনো কিছুই নাই, কোনো ধন সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো অর্থ আভিজাত্য কোনো কিছুই তো নাই। যদি তুই সাদিয়াকে পটিয়ে সাদিয়াকে বিয়ে করতে পারিস, সাদিয়ার বাবার এই অগাধ সহায় সম্পত্তি সব কিছুর মালিক কিন্তু তুই হবি। এই সমস্ত জায়গা জমি যা আছে সাদিয়ার বাবা কিন্তু সব কিছু তোর নামে লিখে দিবে। যেমনই পারিস তুই দেখ সাদিয়াকে কোনোভাবে পটিয়ে বিয়ে করা যায় কিনা। আমি তখন আমার মা বললাম, মা তুমি কথাগুলো বলছো, এই কথাগুলো কি আদৌ সম্ভব? এটা কি কোনো দিন সম্ভব বলে তোমার কাছে মনে হয়? সাদিয়া আমার সাথে প্রেম করবে? তুমি প্রস্তাব দিতে পারো না আর আমি প্রেম করব? আমার মা বলে, তুই চেষ্টা চালিয়ে যা। আমার মন বলছে যে তুই যদি চেষ্টা করিস তাহলে সাদিয়ার সাথে তুই প্রেম করতে পারবি। আর সাদিয়া যদি একবার তোর প্রেমে পাগল হয়ে যায়, তুই সাদিয়াকে নিয়ে ডিরেক্টলি আমাদের বাড়িতে চলে আসবি। আমি নিজে থেকে তোর বাবারে দিয়ে তোর বিয়ে পড়ায় দিব। এরপর দেখি আমার বোন কেমনে কী করে। মার কথাবার্তা শুনে যেটা মনে হলো যে আমার মাও খালার কাছে মোটামুটি কথাটা বলেছে, কিন্তু আমার খালা সম্ভবত এই কথার কোনো দাম দেয় নাই, আমার মাকে কোনো মূল্যায়ন করে নাই। যাই হোক, এরপরও আমি হাল ছাড়ি নাই, যেমনই করে পারি আমি আমার খালাতো বোন সাদিয়ার সাথে প্রেম আমি করবই, এরকম মনে মনে একটা পরিকল্পনা করে তখন সময় কাটাচ্ছি, সুযোগ খুঁজছি কী করে তাকে প্রেমের প্রস্তাব দেওয়া যায়। এরকম করতে করতে অনেক দিন পরে আমাদের গ্রামের পাশের একটা গ্রাম, মানে খালাদের গ্রামের পাশে একটা গ্রামে রাতের বেলা মাহফিল হয়। শীতকালে যেমনভাবে মাহফিলগুলো হয়, তো সাদিয়া খুব বায়না ধরেছে ওয়াজে যাবে। খালাকে বলছে যে আমাকে নিয়ে চলো। খালা বলে, রাতের বেলায় মেয়েরা যাওয়া ঠিক না। পরে আমি খালারে বললাম, খালা আপনি যদি কিছু মনে না করেন আমি সাদিয়াকে নিয়ে যাই, আবার আমি সাদিয়াকে নিয়ে আসব। তখন আমার খালা বলছে, তুই যে নিয়ে যাবি আবার কোনো একটা সমস্যা হয় কি না, আমাদের এলাকার পোলাপাইন তো ভালো না, আবার কি খারাপ মনে করে। আমি বললাম, আমার খালা তো বোন, আমি নিয়ে যাব, খারাপ কি মনে করবে? আপনি খারাপ মনে করবেন? আমার খালা বলেন, না আমি তো কিছু মনে করব না। আমি বলি, ঠিক আছে আপনি দেন। তো খালু কিন্তু বাধা দিয়েছে। খালাকে বলেন যে দরকার নাই ওকে নিয়ে যাওয়ার, কিন্তু এরপরেও আমার খালা বলল, যাক নিয়ে যাক। আমি তখন নিয়ে গেলাম। মেলাতে যাওয়ার পরে, মানে ওয়াজে যাওয়ার পরে সাদিয়ার জন্য অনেক কিছু কেনাকাটা করলাম, এটা সেটা অনেক কিছু কেনাকাটা করলাম। ও পছন্দ করে অনেক কিছু কিনলো। অনেক কিছু কেনার পর আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসছি। রাস্তার মধ্যে সাদিয়াকে বললাম, একটা কথা জিজ্ঞেস করব? আমাকে বললেন, হ্যাঁ করেন। আমি বললাম, সাদিয়া আমি তো তোমাদের বাড়িতে অনেক দিন ধরে আছি, আমি যে তোমাদের বাড়িতে আছি, তুমি কি সত্যিই আমার উপর রাগ করেছো? আমাকে বলে, না। খালা তো বললো আপনি একটা বিপদে পড়ে এসেছেন, আপনার মামলাটা শেষ হয়ে গেলে আপনি বাড়ি চলে যাবেন, আপনি তো আমাদের বাড়িতে সারা জীবনের জন্য থাকতে আসেননি, আমি রাগ করবো কেন? আমি বললাম, সাদিয়া আমার মা তোমাকে অনেক পছন্দ করে। এটা বলার পরেই ও অবাক হয়ে গেল, আমার দিকে খুব বড় বড় চোখ করে তাকালো, তাকিয়ে বলছে, এটা কি বলেন আপনি? আমার খালা তো আমাকে পছন্দ করতেই পারে। আমি বললাম, না ঠিক এইভাবে পছন্দ করে না, আমার মা তোমাকে অন্যভাবে পছন্দ করে, আমার মা চাই তুমি আমার ঘরের বউ হয়ে যাও। এটা বলা মাত্রই সাদিয়া তখন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলছে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা জীবনেও সম্ভব? আমি বললাম, দেখো জীবনে সম্ভব কি অসম্ভব তা জানি না, আমার মা কি বলবে সেটাও জানি না, সত্যিকার অর্থে তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার দিকে তাকালে তোমার কথা বলার ধরন, তোমার চোখের চাহনি, সব কিছু তোমার প্রতি আমাকে ব্যাকুল করে তোলে। সাদিয়া আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার সাথে একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক তৈরি করতে চাই, তুমি কি আমাকে ভালোবাসবে, আমার ঘরের বউ হবে? ও তখন আমার দিকে তাকিয়ে বলছে, দেখেন তারেক ভাইয়া, আমার নিজের কোনো ভাই নেই, নিজের কোনো বোনও নেই, আমি আপনাকে সত্যি আমার বড় ভাইয়ের মতো দেখি। আমি যখন স্কুলে যাই, আমার কেউ যখন জিজ্ঞেস করে আপনার কথা, আমি কারো কাছেই বলি না যে আপনি আমার খালাতো ভাই, আমি সবার কাছে বলি আপনি আমার মায়ের পেটের ভাই, এবং আমি আপনাকে সত্যিকার অর্থে আমার মায়ের পেটের ভাইয়ের নজরেই দেখি। আমি কোনো দিন আপনার সাথে এরকম কোনো সম্পর্কে জড়াতে পারবো না, আমার দ্বারা এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি তখন বললাম, সাদিয়া এরকম করে বলছো কেন? এরকম করে বলার তো কিছু নেই, তুমি আমাকে পছন্দ না করতেই পারো, আমি তোমাকে পছন্দ করতেই পারি, আমরা একজন আরেকজনকে ভালোবাসতেই পারি, এটা তো এত বাধা, এত ভনিতা, এত কিছু তো থাকার কথা না, তুমি একটু বুঝতে চেষ্টা করো। ও আমাকে বলে, দেখেন আমি যা বলার বলে দিয়েছি, এবং আজকের পর থেকে আপনি মেহেরবানি করে আমাকে আর বিরক্ত করবেন না, বা এই সমস্ত কথাবার্তা আপনি আমার কাছে বলবেন না। যদি আপনি এগুলো আমার কাছে বলেন, আমি আমার আব্বা আম্মার কাছে বলতে বাধ্য হব।
এরপর দেখা যাবে এই বাড়িটাতেই থাকা আপনার বড় কষ্ট হয়ে যাবে। আমি জানি আপনি একটা বিপদে পড়ে এই বাড়িতে এসেছেন, সুতরাং আমি চাই না যে এমন কিছু হোক যার কারণে আমাদের বাড়িটা আপনাকে ছেড়ে দিতে হয়। তাই হাত জোড় করে অনুরোধ করে বলছি, আপনি আজকের পর থেকে আমাকে আর কখনো এই ধরনের কথা বলবেন না। ওর দিকে তাকিয়ে রইলাম। আমি বুঝতে পারলাম আসলেই ঠিক। আমি যতই বলি তাতে কোনো লাভই হবে না। ও আমাকে ভালোবাসে না এবং আমার এই বৃথা চেষ্টা করেও লাভ নাই। তবে এরপরও আমি হাল ছাড়িনি। যেভাবেই হোক সাদিয়ার সাথে আমার প্রেম করতেই হবে। সেদিন রাতেই সসম্মানে সাদিয়াকে আমি আমার খালার হাতে তুলে দিয়ে আসলাম। কিন্তু এরপর থেকে শুধু পরিকল্পনা করছি কীভাবে ওর সাথে প্রেম করা যায়। এমন করতে করতে বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল। আমি এরই মাঝে আবার বাড়িতেও গেছি। বাড়িতে যাওয়ার পরে আমাদের বাড়িতে একটা মহিলা আছে, ওনাকে সবাই জিন্নার মা বলে ডাকে। ওনার একটা মেয়ে ছিল জিন্নতি। তো জিন্নতি মারা গেছে। জিন্নতির মা তাই সবাই তাকে, তারপরও সবাই তাকে জিন্নার মা বলে ডাকে এবং সবাই বলে এই মহিলার সাথে নাকি জিন আছে। মানে এটা আমাদের গ্রামের প্রচলিত আছে যে মহিলার সাথে জিন আছে। আমার মা আমাকে ওই মহিলার কাছে নিয়ে গেল এবং মহিলার কাছে নিয়ে যাওয়ার পরে আমার মা তখন এই জিন্নার মাকে সব কিছু বলল। যেমন ঘটনা, আমার একটা বোনের মেয়ে আছে, দেখতে শুনতে অনেক ভালো। আমার ছেলে আবার ওই বোনের মেয়েকে খুব পছন্দ করে। আমি আমার বোনের মেয়ের সাথে আমার ছেলেটাকে বিয়ে করাতে চাই। তো এখন যদি আপনি একটু কোনো না কোনোভাবে ওই মেয়েটাকে আমার ছেলের প্রতি আকৃষ্ট করাতে পারেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। আমার ছেলেটা না পাগল হয়ে যায়। তখন জিন্নার মা বলল যে 101 টাকা লাগবে, আমি তাবিজ পরাই দিব। ওই তাবিজ পরাই দিলে তুই নিশ্চিত থাক যে তোর বোনের মেয়ে তোর ছেলের জন্য পাগল হয়ে যাবে। আমার মা তখন ডিরেক্ট ওই মহিলাকে বলল, টাকা পয়সা কোনো বিষয় না, আপনি যত টাকা দিতে বলবেন আমি টাকা দিতে রাজি আছি। কিন্তু তারপরও যেন আমার বোনের মেয়ে সাদিয়া আমার ছেলে তারেকের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আপনি এমন একটা ব্যবস্থা করে দেন। এরপর ওই মহিলা আমাকে তাবিজ বানিয়ে দিল। 2টা তাবিজ দিল। বলল একটা আমার বাম হাতে বেঁধে রাখার জন্য, মানে কবজির উপর। আরেকটা তাবিজ বলল সাদিয়া যেই খাটে ঘুমায় ওই খাটে যে বালিশে ঘুমায় সেই বালিশের ভিতর ঢুকিয়ে দিয়ে আসার জন্য। আমার মা জিন্নার মাকে 101 টাকা দিল। দেওয়ার পর আমি যখন এই 2টা তাবিজ দেওয়ার পর এই 2টা তাবিজ নিয়ে আমার হাতের বাম পাশে, মানে আমার হাতে বাঁধলাম এবং আরেকটা তাবিজ বরাবরের মতো বালিশের ভিতরে ঢুকাই দিয়ে আসলাম। আমার বিশ্বাস ছিল যে এবার কিছু একটা ঘটবেই ঘটবে, এবার কিছু একটা নিশ্চিতভাবেই ঘটবে। এরকম করে 2টা তাবিজ নিয়ে আমি রিপিট করেছি এখানে। একটা আমার হাতে বেঁধেছি আর একটা তো বালিশের নিচে দিলাম। এবার সত্যিকার অর্থে আমি সাদিয়াকে পেয়ে যাবো এমন চিন্তা করছি, আমার উপর আকৃষ্ট হবে, এরকম করে আমি দিন কাটাচ্ছি, অপেক্ষা করছি। কিন্তু দিন কাটছে, রাত কাটছে, আমি অপেক্ষা করছি, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। সাদিয়া আমার উপর আকৃষ্ট হচ্ছে না এবং আমি যে চেষ্টা করে যাচ্ছি ওই চেষ্টার কোনো সুফল এখনও আমি খুঁজে পাচ্ছি না। প্রায় 1.5 মাস 2 মাসের মতো কেটে গেল, কিন্তু কোনোভাবেই আমার প্রতি আকৃষ্ট হলো না। মায়ের কাছে আবার ফিরে গেলাম। মা, প্রায় 2-2.5 মাস তো হয়ে গেল, আমি তো সাদিয়ার মাঝে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। সাদিয়া না আমাকে ভালোবাসে, না আমাকে পছন্দ করে, না আমার সাথে একটু ভালো করে কথা বলে, কোনো কিছুই তো হচ্ছে না। শুধু শুধু মহিলাকে 101 টাকা দিয়ে কী লাভটা হলো মা? মা আমাকে বলছে মহিলা মনে হয় আসলেই কিছু পারে না, মহিলা মনে হয় ভুয়া, এরকম অনেক কথাবার্তা বলছে। আসলে কিছুই হয় নাই, তুই অন্যভাবে চেষ্টা কর। এরপর আমি আবারও চেষ্টা করতে শুরু করলাম, আবারও আসলাম। সাথিয়া যে সমস্ত জিনিসগুলো পছন্দ করে এই কাজগুলো আমি করি, ওর পছন্দের কাজগুলো করি এবং ও যেমন ছেলে পছন্দ করে বা ছেলেদের যে ধরনের স্টাইল পছন্দ করে আমি সেইভাবেই নিজেকে আকৃষ্ট করার, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি যাতে করে আকৃষ্ট হয়। এরকম একদিন বিকেলবেলা আমি আমার খালার বাড়ির, যেখানে ধান শুকাতে দিয়েছিল, ওই যে শীতকালে আর কি, মাঠের মধ্যে একটা জায়গা গোবর দিয়ে লেপে দেওয়া হয়, উঠানের মতো বানানো হয়, ওখানেই ধান শুকাতে দেয়। আমার খালা বলছে ওই যে ধান গাছের গোড়াগুলো কেটে পরিষ্কার করার জন্য। আমি একটা কোদাল নিয়ে তখন ওই জমির মধ্যে গিয়ে পরিষ্কার করছি। ওই সময় আমার খালার গ্রামের পাশের বাড়ির একটা মেয়ে, সাদিয়ার বান্ধবী হয়, একটা মাদ্রাসায় পড়ে, ওই মেয়েটা তখন এদিকে আসছে। এসে বলছে, কী ব্যাপার আশিক, কাজ সাকসেস হয়েছে? এমন করে আমাকে বলে নাকি ঘর জামাই সারা জীবন থেকে যাবেন, বিয়ে ছাড়া আমি সাদিয়াকে পছন্দ করি, এটা শুধু সাদিয়ার আমি, আমার মা ছাড়া কেউই জানে না। এই মেয়েটা জানলো কী করে? আমি তখন, মেয়েটার নাম ছিল শিমু।
আমি তখন শিমুকে বললাম, উল্টোপাল্টা কথা বলছো কেন? শিমু বলল, উল্টাপাল্টা কথা বলছি? প্রেমে দেওয়ানা হয়ে গেছে না, আর এখন আমি বললো উল্টাপাল্টা কথা বলছি? আমি জানি। আমি বললাম, তুমি কী জানো? সাদিয়া আমারে সবই বলেছে। আপনি তো সাদিয়ার জন্য পাগল হয়ে গেছেন। তবে পাগল হয়ে আর লাভ নাই। সাদিয়া কখনোই আপনার সাথে প্রেম করবে না। এটা বলার পর আমি তখন কোদাল হাত থেকে ফেলে দিলাম। ফেলে দিয়ে শিমুর কাছে গেলাম। গিয়ে শিমুকে বললাম, শিমু, তোমার কি এগুলো সাদিয়া বলেছে? বলে, হ্যাঁ, সাদিয়া তো বলেছে। আমি তো জানি সব। আমি বললাম, এটা তো বেশ ভালো কথা। আচ্ছা, ঘটনা কি বলো তো? আমি সাদিয়ারে এত পছন্দ করি, এত ভালোবাসি, ওরে এত উপহার দেই, গিফট দেই, ওর সাথে এত ভালোভাবে চলাফেরা করি, তো ও কেন আমার উপর আকৃষ্ট হয় না? আমার মাঝে কী নাই যেটা ও চায়? শিমু তখন আমার দিকে হাসি দিয়ে বলছে, আপনি যদি বাংলার হিরো হয়ে যান তাতেও কোনো লাভ নাই। সাদিয়া আপনার সাথে প্রেম করবে না। আমি বললাম, আরে কেন করবে না সেটা তো জানতে পারি। এই মেয়েটা বলল, কারণ সাদিয়ার আরেকটা আশিক আছে, প্রেমিক আছে। বললাম, আরেকটা আশিক আছে মানে? বললো, বুঝেন নাই? তাহলে ভালো করে শোনেন। সাদিয়া অন্য একটা ছেলের সাথে প্রেম করে। ওই ছেলেটার নাম হচ্ছে আরিফুল। উনি আমাদের মাদ্রাসার শিক্ষক। বলে, তেমন কোনো শিক্ষক না, উনি আমাদের মাদ্রাসায় এসে মাঝে মধ্যে আপাতত ক্লাস নিচ্ছেন। আমাদের ইংরেজি শিক্ষক নাই তো, ইংলিশ ক্লাসটা উনি করান। উনি জেনারেল লাইনে পড়াশোনা করেছে এবং সাদিয়া ওনার সাথে প্রেম করে। আজকে বহু বছর ধরে ওনাদের প্রেম চলছে। আর ওনার সাথে প্রেম থাকা অবস্থায় সাদিয়া কেন আপনার সাথে প্রেম করবে? আমি বললাম, কী বলো? এটা তো আমার খালা খালু অথবা আমাদের খালাম্মাদের পরিবার, এটা তো কেউ জানে না। মেয়েটা তখন বলছে, দেখেন ভাইয়া, আমি আপনারা বলছি ঠিক আছে, আপনি এটা সাদিয়ারে জিজ্ঞেস করতে যাইয়েন না ভাই। এটা জিজ্ঞেস করলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে, অথবা সাদিয়া আমার উপর রাগ করতে পারে। আমার ঘনিষ্ঠ বান্ধবী, আমাদের মাঝে কোনো ভেজাল লাগিয়েন না ভাই, প্লিজ। আপনি সাদিয়ারে কিছু বললেন না। আমি বললাম, না, আচ্ছা ঠিক আছে, আমি সাদিয়ারে কিছু বলবো না। কথা বলে আমি তখন মেয়েটার কাছ দিয়ে বিদায় নিলাম। আসার পর চিন্তা করছি, এটা কি হয়ে গেল? আমি সাদিয়ারে এতটা পছন্দ করি, এতটা ভালোবাসি, আমার ভালোবাসার মানুষের আরও ভালোবাসার মানুষ আছে। এটা তো ভাই আমি জানতাম না। মনটা তখন খুব ভেঙে গেল, মানে খুব আঘাত পেলাম, খুবই কষ্ট পেলাম যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল। আমি যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি, সে অন্য কাউকে ভালোবাসে, সে অন্য কারো পছন্দের মানুষ। রীতিমতো বুকটা মনে হয় ভেঙে গেছিল। এরপরেও আমি চেষ্টা করে যাচ্ছি যে যেভাবেই হোক সাদিয়ার সাথে আমার প্রেমের সম্পর্কটা আরও সামনের দিকে নিয়ে যেতে হবে। আমি সাদিয়াকে ভালোবাসবো এবং বাসবই, এবং সাদিয়াকে আমাকে ভালোবাসতেই হবে। আর এর মাঝে আরিফ টারিফ যেই আসুক আমি তাকে সরিয়ে দেব। আমি আমার মতো করে আবারও চেষ্টা করে যাচ্ছি। আমি সাদিয়াকে তখনও বুঝতে দিচ্ছিলাম না সাদিয়া আরিফ নামে কাউকে পছন্দ করে, বা আরিফ নামে ওর সাথে কারোর সাথে প্রেম আছে, এটা জানি। এরকম করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন সাদিয়াকে বললাম, আচ্ছা সাদিয়া, একটা কথা জিজ্ঞেস করব? বলে, হ্যাঁ করেন। আমি বলি, তুমি কাউকে ভালোবাসো? ও বলে, না, আমি কাউকে ভালোবাসি না। আমি বললাম, সত্যি কাউকে ভালোবাসো না? ও বলল, সত্যিই বলছি, আমি কাউরে ভালোবাসি না। আমি বললাম, বাহ, যদি কাউরে ভালো না বাসো তাহলে তো ভালোই। এরকম কথাটা আমি বাড়ি মারলাম। এর পরের দিনে আমি কিন্তু এটা জানতাম না, সত্যি কথা বলতে। এর পরের দিন খালু হঠাৎ করে আমার খালারে আয়শা বলছে সাদিয়ার জন্য নাকি একটি ভালো বিয়ের প্রস্তাব পেয়েছে। ছেলে অনেক ভালো, ছেলের টাকা পয়সা এবং বংশীয় ছেলে। এখন সাদিয়া আমারে বলছে, তারেক ভাইয়া, তার মানে আপনি জানতেন? তাইলে আপনি কেন গতকাল আমার, অর্থাৎ ওই যে আরিফের কথা আপনি জানতেন, তাহলে গতকালকে আমাকে এই কথা বললেন না কেন? এ কথা বললেন কেন? আমার কোনো পছন্দ আছে কি না? আর আব্বা আজকে আমার বলছে আমার জন্য একটা বংশের ছেলে পেয়েছে, তার মানে আপনি কি আমার আব্বার সাথে মিলে এগুলো করেছেন? আমি তখন বললাম, দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি এমনিই তোমাকে জিজ্ঞেস করেছি যে তোমার সাথে কারো কোনো প্রেম ভালোবাসা আছে কি না, আর তোমাকে এটা মিন করে বলি নাই যেটা তুমি চিন্তা করেছো। ও তখন আমাকে বলল, বুঝি, আমি সবই বুঝি, আপনি কেন আমার সাথে এই কাজটা করলেন? আপনি কাজটা ভালো করেন নাই, সত্যি আপনি আমার কলিজায় আঘাত দিয়েছেন, আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না। আমি বললাম, তুমি আমাকে ক্ষমা করো বা না করো, আমার তো কিছু করার নেই, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করি নাই। খালু তখন বিয়ে ঠিক করে ফেলেছে। যেহেতু আর আমাকে ভালোবাসে না, আমার সাথে সম্পর্ক না, অন্য কোথাও বিয়ে হয়ে গেল, আমার কোনো আপত্তি নেই। এর 2 দিন পর মাগরিবের পর আমাকে বলছে যে আমি একটু শিমুদের বাড়িতে যাব, আপনি আমারে নিয়ে চলেন। আমি বললাম যে মাগরিবের পর শিমুদের বাড়িতে কেন যাব? বলে, আমার একটু পড়ার কাজ আছে। আমার খালাও দেখি বলে যে তারে একটু নিয়ে যা তোর সাথে কইরা। আমি বললাম যে ঠিক আছে। পরে সীমাদের বাড়িতে নিয়েছি, নিতে নিতে একটা পুকুর ঘাট
বা একটা খালের মতো আছে, ওর পাড় দিয়ে যেতে হয়। খালে পাড়ে যাওয়ার পরেও হঠাৎ আমার হাত ধরে ফেলেছে সাদিয়া। আমার হাত ধরে বলছে, তারেক ভাইয়া আমি যা জিজ্ঞেস করবো সত্যি সত্যি উত্তর দিবেন? আমি বললাম, বাবারে আমার মিথ্যা বলার দরকার নেই, আমি যদি জেনে থাকি আমি অবশ্যই সত্যি বলবো, বলো কী হয়েছে। ও আমাকে বলছে, আব্বা আম্মা যে আমার বিয়ে ঠিক করছে এটা কি আপনি আগে থেকেই জানতেন? বা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এটা কি আপনি আগে ঠিক করেছেন বা আগে থেকে তাকে চেনা জানা? আমি বললাম, দেখো আমি তোমাদের নুন খাই, আমি তোমাদেরই গুণ গাইবো, আমি এরকম কোনো কিছু করিনি, আর এর কোনো কিছুই আমি জানি না, এটা আমি প্রথম তোমার কাছ দিয়ে শুনছি। ও আমাকে বলে, ও আমাকে আবার বলছে, আপনি কি আমার সম্পর্কে কোনো কিছু জানেন? আমি বললাম, না, আমি যেটা জানি তুমি দেখতে সত্যি সুন্দরী, আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, তুমি রাজি হলে না, আমি আর তোমার সম্পর্কে কী জানবো বলো, আমার আর কী জানার আছে। তখন বলছে যে, তারেক ভাই আমি একটা ছেলেকে পছন্দ করি, আজ কয়েক বছর ধরে সেই ছেলের সাথে আমি প্রেম করি, আমিও ছেলেটাকে ভালোবাসি, ছেলেটাও আমাকে ভালোবাসে, আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই এবং আমার হাত ধরে বলছে, আপনি যেমনই পারেন ছেলেটার সাথে আমাকে বিয়ে করায় দেন, মানে আমার বিয়ে পড়ায় দেন। আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম আর অবাক হয়ে গেলাম, হঠাৎ করে এরকম করে আমাকে বলছে। আমি তখন বললাম, দেখো আমি কীভাবে বিয়ে পড়ায় দিব, আমার তো এটার ক্ষমতা নেই, তোমার বিয়ে তুমি করবা, এখন তুমি তোমার পরিবারকে বলো যে ওই ছেলেকে তুমি পছন্দ করো, ওই ছেলেকে তুমি ভালোবাসো, তাহলেই তো তোমার আব্বা যেখানে বিয়ে ঠিক করেছে ওখান থেকে বিয়ে ক্যান্সেল করো, ওই ছেলের সাথে তোমাকে বিয়ে দেবে। ও আমাকে বললো, দেখেন ভাইয়া ও পড়াশোনা করছে, এখনও পড়াশোনা শেষ হয়নি, পড়াশোনা শেষ হলে পরে আমাকে বিয়ে করবে, ওর এখনও আমাকে বিয়ে করতে 2-3 বছর টাইম লেগে যাবে, আপনি যেভাবেই পারেন আমার আব্বা আম্মাকে বলে আমাকে 2-3 বছর টাইমের একটু ব্যবস্থা করে দেন, আমি 2-3 বছর পর বিয়ে করব। আমি জিজ্ঞেস করলাম, ওই ছেলের নাম কি? সে বলে, আরিফুল। আমি তখন বুঝলাম শিমু যা বলেছে সেটা সত্য। আমি বললাম, আরিফুল কী করে? বলো, ও এখনও পড়াশুনো করে আর পড়াশোনার পাশাপাশি আমাদের মাদ্রাসায় শিক্ষকতা করে। আমি বললাম, দেখো আসলে এইসব কথা আর আমাকে বলে লাভ নেই, এটা তুমি খালাখালুকে বলতে পারো, আর যদি না বলো তারা যদি ওই ছেলে পক্ষকে পাকা কথা দিয়ে পড়ে তাহলে কিন্তু পরে বিপদে পড়বে, অর্থাৎ পাকা কথা দিয়ে পড়লে পরে বিপদে পড়বে, আমারও কিন্তু কিছু করার থাকবে না। পরে ও আমাকে বলছে আমি কিন্তু আত্মহত্যা করব, আমি আরিফকে না পেলে আত্মহত্যা করে মরে যাব। আমি বললাম, আমাকে তো এসব ভয় দেখিয়ে লাভ নাই, আমি তোমার বিয়েও ঠিক করি নাই, আবার তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে আমি তোমাকে কেড়েও আনছি না, সুতরাং আমাকে দোষ দেওয়ায় লাভ কি? তুমি তোমার মতো করে চেষ্টা করো, তোমার মতো করে তুমি বোঝাও তোমার আব্বা আম্মাকে, এসব বলে তোমার কোনো কিছু হবে না। ও তখন খুব ভেঙে পড়ে, কান্নাকাটি করে, পরে আমাকে বলছে, তার মানে কি আমি কখনোই আরিফকে পাবো না? এই কান্নাকাটি করার পর বলে, চলেন বাসায় যাব। আমি বললাম, আবার ঘরে যাবা কেন? তুমি না শিমুর বাড়িতে যাবে, তোমার পড়াশোনার কী কাজ? ও বলে, না আমার পড়াশোনার কোনো কাজ নেই, আমি যাবো না শিমুদের বাড়িতে, চলেন বাড়ি চলেন। এই কথা বলেও কান্না করছে, তো কান্না করছে। বাড়ি পর্যন্ত আসছি, বাড়িতে আসার পর যেটা হলো, তো রাতের বেলায় বাড়িতে আসার পর আমি তো ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমার খালু মাঠে বদলা নিয়ে আসছে কাজ করানোর জন্য, আমাকে বললো, তারেক তুমি একটু লোকগুলোকে মাঠের জমিগুলো দেখিয়ে দাও। আমি বলেছি ঠিক আছে। সকালবেলা আমি ওই লোকগুলো নিয়ে মাঠে গেলাম খালুর জমি দেখিয়ে দেওয়ার জন্য, কাজ করবে। তো কাজ করছে, আমার খালু প্রায় 8টা থেকে 8:30 দিকে এসেছে, মাঠের ধারে দাঁড়িয়ে আছি। খালু এসে আমাকে বলছে, কী ব্যাপার তারেক, লোকেরা কাজ করছে? আমি বললাম, হ্যাঁ ওরা তো ভালোভাবেই কাজ করছে। খালু আমাকে বললো, তারেক একটা কথা আছে তোমার সাথে, একটু সাইডে আসছো। যাই হোক, আমি তখন এসে গাছের নিচে দাঁড়িয়েছি। খালু সেই গাছের নিচে দাঁড়িয়েছে। কী লেখা রে বাবা, এটা পড়ে অর্থ উদ্ধার করা খুব কঠিন লিসেনার্স, আপনারা আমাকে অনুপস্থিত কিছু বিড়ম্বনার জন্য ক্ষমা করবেন। লেখাটা এতই জটিলভাবে লেখা যে পড়াটা বেশ কঠিন, তারপরে আমি যতটুকু পারছি আপনাদের বোধগম্য করে পড়ার চেষ্টা করছি। আজকে তুমি তো খালু আমাকে বলছো, তুমি তো আমাদের বাড়িতে আজ বহু মাস ধরে আছো, আমি তোমাকে সত্যিকার অর্থে আমার ছেলের মতোই জানি, আমার কোনো নিজের ছেলেও নাই, আমি তোমাকে আমার ছেলের মতোই দেখি, তুমি আমার কাছে কোনো কথা লুকিও না, আমার কাছে সত্যি কথা বলবা, যদি সত্যি কথাটা বলো আমি অত্যন্ত খুশি হব। আমি বললাম, খালু বলেন, আপনার কাছে কেন আমি মিথ্যা বলবো? উনি আমাকে বলল, সাদিয়ার সাথে কি তোমার কোনো প্রেম ভালোবাসা আছে? বললাম, খালু আপনি এটা কী বলেন? একটু আগে বললেন আপনি আমাকে ছেলে ভাবেন,
আমি যদি আপনার ছেলেই হব তাহলে এই কাজটা আমি কীভাবে করবো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। না খালু, এরকম কোনো চিন্তাভাবনা কখনো আমার মাথায় ছিল না। এটা পুরো আপনি, মানে আপনি এমন একটা কথা বলতে পারলেন। আমার খালু তখন আমাকে বলল, তাহলে সাদিয়া এমন করছে কেন? আমি বললাম, কেমন করছে? বলে, কালকে রাতেও খাওয়া দাওয়া করে নাই, এখনও খুব কান্নাকাটি করছে, খুব ঝামেলা করছে, কোনো কথা বলে না, একরকম বিধ্বস্ত অবস্থার মধ্যে চলে গেছে। বললাম, আপনি বলেন কি, হঠাৎ এরকম করছে কেন? খালু বললেন, সেটা তো আমি জানি না, তোমার খালাই আমাকে পাঠালো তোমাকে জিজ্ঞেস করার জন্য তোমার সাথে সাদিয়ার কোনো প্রেম বা ভালোবাসা আছে কি না। আমি বললাম, খালু, ওর সাথে আমার কোনো প্রেম ভালোবাসা নাই, ও কেন এমন করছে আমি জানি না। আমি কিন্তু খালুকে একবারের জন্য বলিনি যে ও অন্য একটা ছেলেকে ভালোবাসে। খালু তখন আমাকে বলে, যদি না জেনে থাকো, না জানো, তাহলে তো ভালো, আর যদি জেনেও কোনো কিছু আমার কাছে লুকাও, এর পরিণতি কিন্তু ভালো হবে না। অর্থাৎ খালু ওর অন্য সম্পর্কের ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছিল, আমি কিছু জানি কিনা। আমি যখন না বলেছি তখন আমাকে থ্রেট দিল, ধমক দিল যে আমি কিছু জানি কিনা, আমি জানার পরেও যদি না জানাই তাহলে ভবিষ্যতে ভালো হবে। আমি শুধু খালুকে জানিয়ে দিলাম, খালু, আমি কিছুই জানি না এবং ওর সাথে আমার কোনো প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক নেই। ওই দিন সারা দিনটা আমি মাঠে মাঠে ওই লোকগুলোর সাথে কাজ করে দুপুরে খাওয়া দাওয়া করলাম, তাদের সাথে কাজ করলাম। যখন বাসায় ফিরেছি রাতের বেলা, ঘরের ভিতর তুমুল একটা ঝগড়ার পরিবেশ তৈরি হলো। কী নিয়ে ঝগড়া হচ্ছে জানি না, খালা খালুর সাথে ঝগড়া করে, আবার সাদিয়াও আছে সেখানে। একটা পারিবারিক ঝগড়াঝাটি, পরিবারের বিষয়, আমি তো বাইরের মানুষ বলতে গেলে, আমি এসব বিষয় নিয়ে কোনো কথা বললাম না। ওনারা ওনাদের মতো ঝগড়াঝাটি করছেন, ঝামেলা করছেন। রাতের বেলা আমি ঘুমিয়ে গেছি, সকাল 8টা কি 9টা বাজে। আমি তখন কি করলাম, ওই কাজের লোক নিয়ে আবার মাঠে কাজ করতে গেছি। 8টার দিকে আমার খালু তখন মাঠে আমাকে বলছে, তারেক চল এক জায়গায় যাব। বললাম, খালু কই যাবেন? বলে, চল। সাদিয়া খালু আবার হাঁটতে হাঁটতে সাদিয়ার মাদ্রাসার দিকে যাচ্ছেন। যখন সাদিয়ার মাদ্রাসার দিকে যাচ্ছেন, আমি একটু অবাক হয়ে গেলাম যে মাদ্রাসার দিকে যাচ্ছে, আল্লাহ জানে কী ঘটনা ঘটে। মাদ্রাসায় গিয়ে অফিসে গেছে, অফিসে আমি দাঁড়িয়ে আছি। পরে মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, ওনাকে দিয়ে ওই সাদিয়ার সাথে যে ছেলেটার রিলেশন, আরিফ, তাকে খালু ডাকিয়েছেন। আমি কিন্তু আমি এই প্রথম ওই ছেলেটাকে সামনাসামনি দেখলাম। ছেলেটা আসছে, আসার পর তখন আমার খালু মাদ্রাসার প্রধান শিক্ষককে জানালো যে, দেখেন, আমি মাদ্রাসায় আমার মেয়েকে পড়াশোনার জন্য পাঠাইছি। আমার মেয়ে মাদ্রাসায় আসবে, দিন শিক্ষা নেবে, পড়াশুনো করবে, এটাই আমার চিন্তাভাবনা। কিন্তু আপনার মাদ্রাসায় আমার মেয়েকে পাঠানোর পরে এই ছেলে আমার মেয়ের সাথে প্রেম করে এবং আমার মেয়ে একটা ভালো বিয়ের সম্বন্ধ আসছে, আমি ওখানে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। কিন্তু আমার মেয়ে ওখানে বিয়ে করবে না, কারণ একটাই, ওই ছেলের সাথে প্রেম আছে। আপনার কেমন শিক্ষক রাখলেন? প্রধান শিক্ষক সাথে সাথে আরিফ নামের ওই স্যারকে জিজ্ঞেস করেন, কী ব্যাপার আরিফ, উনি যা বলছেন তা কি সত্য? আমি অবাক হয়ে গেলাম, ওই বেটা মুখের উপর না বলে দিল তা সত্য না। খালু তখন বলল, আমার মেয়ের সাথে তোমার প্রেম নাই? উনি বলেন, না, আপনার মেয়ের সাথে আমার কোনো প্রেম নাই। আমার খালু তখন মনে হলো মুখের উপরে একটা জুতার বাড়ি খেলো। আমার খালু বললো, ঠিক আছে, যদি আমার মেয়ের সাথে প্রেম না থাকে তাহলে তুমি আমাকে মাফ করে দিও বাবা, আমি তোমার নামে বদনাম দিচ্ছি, আমার মেয়ে বলতেছে তোমার সাথে নাকি তার প্রেম আছে। যাই হোক, পরে এই কথা বলে খালু তখনই মাদ্রাসা থেকে বের হয়ে খুব রাগ এবং ক্ষোভ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আমি খালুর হাত চেপে বললাম, খালু, আপনি শান্ত হন। আপনার নিজের মেয়ে, নিজের পরিবার, আপনি যে রাগ দেখাচ্ছেন, আপনি বাড়িতে গিয়ে কী করবেন এটা নিয়ে আমি চিন্তিত। খালু বললেন, আমি বাড়িতে গিয়ে বটি নিয়ে এক কোপে ওই মেয়ের শরীর থেকে ধড় আলাদা করে দিব। আমি তখন খালুকে বললাম, আপনি শরীর থেকে ধড় আলাদা করে দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমার খালু আমাকে বললেন, এছাড়া আমি আর কী করব? আমি আর কী বা করতে পারি? আমি আমার মুখ এই সমাজে আর কীভাবে দেখাবো? আমার মেয়ে যে আমার মান সম্মান এভাবে নষ্ট করে দিবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি তো এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। আমি তখন খালুকে বললাম, খালু, আপনি একটু শান্ত হন। দেখেন, এভাবে রাগারাগি করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। দেখি আমি সাদিয়ার সাথে কথা বলে কোনো কিছু করা যায় কি না, আপনি দায়িত্বটা আমার উপর ছেড়ে দিন। আমি সাদিয়াকে বোঝাতে শুরু করলাম, মানে খালুর কাছ থেকে দায়িত্ব আমি বুঝে নিয়ে আমি তখন সাদিয়াকে বোঝাতে লাগলাম যে, খালু তোমার উপর খুব রাগান্বিত। খালু কখনো ওই ছেলের কাছে তোমাকে বিয়ে দেবে না এবং খালু খুব রেগে গেছে। খালু যেখানে বিয়ে ঠিক করেছে তুমি সেখানেই বিয়ে বসো, এই জিনিসটা নিয়ে ঝামেলা করো না। ও বলছে, আমি মরে যাবো, আমি জীবন দিয়ে দিব, আমি আত্মহত্যা করবো, তারপরে আমি কখনো আরিফ ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করব না।
আমার আব্বা যদি আরও কোনো ভালো ছেলেও নিয়ে আসে আমার কোনো সমস্যা নেই, বাট আমি যদি জীবনে বিয়ে করি আরিফকেই করব। আরিফ ছাড়া অন্য কোনো ছেলেকে আমি বিয়ে করব না। খুব স্ট্রেইট কাট হয়ে গেল। আমি পড়ে গেলাম বিপদে। আমি কি করব? না পারি খালুকে বোঝাতে, না পারি সাদিয়াকে বোঝাতে। আর ওদিকে আমি তো সাদিয়াকে পছন্দ করি। আমি সাদিয়াকে এখনও ভালোবাসি, বা পেলে খুব ভালোবাসবো, কিন্তু পাবো যে না সেটাও আমি জানি। কিন্তু আমার এখনও টার্গেট আছে সাদিয়ার প্রতি, যে আমাকে সাদিয়াকে পেতেই হবে, আমি সাদিয়াকে ভালোবাসবো। সাদিয়াকে আমি আরিফকেও দিব না, আবার খালু যেখানে বিয়ে করেছে ওখানেও বিয়ে হতে দেব না। আমি আমার জায়গায় মিডলে দাঁড়িয়ে আছি। যাই হোক, এমন করেই ঘটনা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এরকম করতে করতে একটা পর্যায়ে হলো কি, আমার খালু ঘরের ভিতর প্রচুর উড়ো মাটি চুর করছে, খালার সাথে ঝগড়া করছে এবং সাদিয়াকে মারার জন্য যাচ্ছে। পুরো পুরো পরিবারটা তখন একরকম ভেঙে যাওয়ার মতো অবস্থা। একে অপরের সাথে মারামারি, ধরাধরি, চেল্লাচিল্লি, খুবই বাজে একটা অবস্থা, খুবই বাজে একটা পরিস্থিতি। খালুর একটাই কথা যে আমি এই মেয়েকে কেটে প্রয়োজনে নদীতে টুকরো টুকরো করে ভাসিয়ে দেব। আবার সাদিয়ারও কথা ওই, সে বিয়ে করলে আরিফুলকেই করবে, এর বাইরে পৃথিবীর কাউকে সে বিয়ে করবে না। পরিস্থিতি আরও খারাপ হবে ভেবে সাদিয়াকে কয়েকদিনের জন্য মাদ্রাসা যাওয়া বন্ধ করে দেওয়া হয় এবং দুজন যাতে দুজনের সাথে দেখা করতে না পারে আলাদা করে দেওয়া হয়, তাহলে হয়তো বা আস্তে আস্তে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। খালা বললেন এতে করে আমার মেয়েও ছেলের কাছে যেতে পারবে না, কয়েকটা মাস অপেক্ষা করি, এরপর ভালো একটা ঘর দেখে, একটা পরিবার দেখে সাদিয়াকে বিয়ে দিয়ে দিব। আপাতত যেখান থেকে বিয়ের ঘরটা নিয়ে আসছেন ওটা বন্ধ, বিয়ের কাজটা নিয়ে আসছেন ওটা বন্ধ করে দেন। খালু তখন খালার কথা শুনে আচ্ছা ঠিক আছে, মানে মেনে নিল, নিমরাজি যেটাকে বলে, যে মানে তার ইচ্ছা করছে না কিন্তু তিনি মেনে নিলেন। এবার খালু কী করলেন, সাদিয়াকে ঘরের ভিতর আটকে রাখলেন। ঘরের বাইরে যাওয়া মানা, মাদ্রাসায় যাওয়া মানা, আরিফের সাথে দেখা করার তো আর কোনো সুযোগই থাকলো না। কিন্তু ওদিকে সাদিয়া মনে হয় গলা কাটা মুরগির মতো লাফালাফি করছে। যদিও খালু তখন কঠিনভাবে পাহারা দিচ্ছে, এ বাড়িতে কেউ আসে কিনা, বাড়ি থেকে কেউ যায় কিনা, বা সাদিয়াকে কেউ কোনো চিঠিপত্র দেয় কিনা, মানে খালু তখন পুরো দস্তুর একজন পাহারাদার হয়ে গেছেন। এমন অবস্থায় আমার মাথায় দারুণ একটা আইডিয়া চলে এসেছে। আইডিয়াটা বেশ কঠিন, কিন্তু দেখা যাক এই আইডিয়াটায় সফল হওয়া যায় কিনা। আমি তখন সাদিয়াকে বললাম, সাদিয়া আমার মনে হয় না তুই কখনোই আরিফ স্যারকে পাবি, আরিফ স্যারের সাথে তোর কখনো বিয়ে হবে, তবে আমি একটা কাজ তোর জন্য করতে পারি, যদি তুই আমার সাথে আমার প্রস্তাবে রাজি হোস। সাদিয়া আমাকে বললো কী প্রস্তাব বলো। আমি বললাম আমার প্রস্তাব হচ্ছে আমি আরিফ স্যারের কাছে যাব, আরিফ স্যারকে বোঝাবো শোনাবো যেমনে পারি, আমি আরিফ স্যারকে রাজি করাবো, তাহলেই তুমি সহজে আরিফ স্যারকে পেয়ে যাবা। তো আমাকে বলছে প্রস্তাবটা কি, তুমি আগে সেটা আমাকে আপনি আগে সেটা আমাকে বলুন। আমি বললাম প্রস্তাবটা হচ্ছে আমি খালুর কাছে তোমাকে বিয়ের প্রস্তাব দিব, আর আমার বিশ্বাস আমার খালু তোমাকে আমার কাছে বিয়ে দিবে, কারণ খালু রাজি আছে, খালাও রাজি আছে মোটামুটি। এটা আমি মার মাধ্যমে জানতে পেরেছি, শুধু রাজি না তুমি। আমি যদি আমার খালুকে রাজি করাইয়া তোমাকে বিয়ে করতে পারি, আমি ওয়াদা করলাম আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব এবং আমার বাড়িতে নিয়ে গিয়ে আমি যেভাবেই পারি তোমাকে আরিফ স্যারের হাতে তুলে দেব। যে রাতে আমাদের বাসর হবে সে রাতেই, বাসরের আগেই আমি তোমাকে আরিফ স্যারের হাতে তুলে দেব। মানে আমি এই প্ল্যানিংটা করছি, শুধু বিয়েটা হয়ে যাক। আমি তো জীবনেও ছেড়ে দিব না, কিয়ামত হয়ে গেলেও আমি দেবো না, শুধু একবার বিয়েটা হয়ে যাক। ও তখন আমাকে বলছে কি বললেন এটা আপনি। আমি বললাম কেন, আমি খারাপ কি বললাম। আমি বললাম যে তুমি আমাকে বিয়ে করে ফেলো, আমি তোমাকে যেভাবেই পারি আরিফ স্যারের হাতে তুলে দেবো। আমি তোমাকে আরিফ স্যারের সাথে, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। ও তখন আমাকে বলে আমি সত্যিই আপনাকে একটা ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনি যে এতটা নিচু চরিত্রের মানুষ, খারাপ চরিত্রের মানুষ, এটা আমি জানতাম না। আমি ভালো করার জন্য গেলাম, উল্টা ও আমার উপরই খেপে গেল। আমায় বলছে যদি সত্যিকার আমার সেই দিন থাকতো আমি আপনাকে জুতা পিটা করে বাড়ি থেকে বের করতাম, অর্থাৎ ওর যদি সেই ভালো দিন থাকতো, বন্দিদশা না থাকতো, তাহলে আমাকে জুতা পিটা করে বাড়ি থেকে বের করে দিত। বের হন আমাদের বাড়ি থেকে, আপনি আমাদের বাড়িতে আছেন কেন, এতদিন ধরে কেন থাকছেন, আপনি না বিপদে পড়ে আসছেন, আপনার মামলা তো সেই কবেই শেষ, আপনি আমাদের বাড়িতে কেন পড়ে আছেন। মানে যত ধরনের খারাপ কথাগুলো আছে সব ধরনের খারাপ কথাগুলো ও আমার সাথে বলেছে। আমি সব কিছু নীরবে হজম করেছি, কী আর করবো, আমারও তো কোনো কিছু করার নেই।
কিন্তু আমিও তো মানুষ, জিদে আমার শরীরটা ফেটে যাচ্ছে। আমার সাথে এমন করছে কেন? নিজের মনকে কোনোভাবেই বোঝাতে পারছি না। যাই হোক, এরপরেও পড়ে আছি যে তুই আমার সাথে আর কতদিন এমন করবি? একটা ভালো ফলাফল আমি ঠিকই খুঁজে বের করে নেব। খালু তোর ওই আরিফ স্যারের কাছে বিয়ে দিবে না। আর আমি এভাবেই তখন পড়ে আছি, এভাবেই দিন রাতগুলো কাটতে কাটতে ওই যে শিমুর সাথে একদিন আমার রাস্তার মধ্যে দেখা হওয়ার পর শিমু আমাকে বলছে আমি সাদিয়ার কাছে যেতে চাই। কিন্তু আপনার খালু আমাকে সাদিয়ার কাছে যেতে দেয় না। সাদিয়া যে ঘরের মধ্যে এভাবে আটকে রেখেছে, কয়দিন পর তো ঘটনা আরও উল্টায় যাবে। আমি বললাম ঘটনা উল্টায় যাবে? তো ঘটনা কী উল্টাবে শিমু? সে বলে জানেন না। আমি বললাম না, জানি না। বলে সাদিয়ার পেটে কিন্তু আরিফ স্যারের সন্তান আছে। আচ্ছা, গল্পের টুইস্ট এখানে, লিসেনার্স প্লিজ মনোযোগ দিয়ে শুনুন। সাদিয়ার পেটে কিন্তু আরিফ স্যারের সন্তান আছে। আমি বললাম লে হালুয়া, এ কী বললা? সাদিয়ার পেটে আরিফ স্যারের সন্তান? বলে হ্যাঁ, সাদিয়ার পেটে আরিফ স্যারের সন্তান আছে। সাদিয়াকে যে আপনারা লুকিয়ে রেখেছেন, ঘরে আটকে রেখেছেন, কয়দিন পরও বাচ্চার মা হয়ে যাবে। এরপর বাচ্চার পরিচয় কে দেবেন? আমি বললাম এটা তুমি তুমি বলো, আমি কি জানি। আমি সাদিয়ার জন্য ওষুধ নিতে চাইতেছি। ওষুধ নিব সাদিয়া যাতে খেয়ে বাচ্চা নষ্ট করে বা কিছু একটা করে, কিন্তু সেই সুযোগটা আমি পাচ্ছি না। আমারে তো ওই বাড়ি যাইতেই দিচ্ছে না। আমি বললাম পথ তো আরেকটা পেয়ে গেলাম, রাস্তা তো আরেকটা পাইছি। আচ্ছা ঠিক আছে। এরকম করে আমি তখন ওই মেয়ের সাথে মানে শিমুর সাথে কথাবার্তা বললাম। শিমুর সাথে কথাবার্তা শেষ করে আমি তখন ঘরে গেছি। ঘরে যাওয়ার পর আমি সাদিয়ারে বললাম, সাদিয়া একটা টক ঝাল মিষ্টি নিউজ আছে, এখন তোমাকে দিব না পরে দিব? আমাকে বললো এখনই দেন। আমি বললাম যে শুনলাম তোমার পেটে নাকি বাবু আছে। ও তখন চোখ বড় করে ফেলেছে, আমার দিকে ভয়ঙ্কর নজরে তাকায় বলছে কী বলছেন এগুলো উল্টাপাল্টা? আমি বললাম শোনো, রাগ দেখিও না, তোমাকে উল্টাপাল্টা ঝাড়ি টাড়ি মারা লাভ নাই, শান্ত হও। শিমু আমাকে সব কিছু বলেছে এবং শিমু তোমাকে ওষুধ দেওয়ার জন্য বাড়িতে আসতে চাচ্ছে, কিন্তু তোমার আব্বার কারণে বাড়ির মধ্যে ঢুকতে পারছে না। তোমার পেটে আরিফের সন্তান। শুনে অবাক হয়ে গেলাম। তখন শিমু আমাকে বলবো আসলে কি বলবো আমি তো বুঝতে পারছি না, বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো না রেখে দেবো? কিন্তু আরিফ তো বললো বাচ্চা নষ্ট না করার জন্য। আমার আব্বা তো আরিফের কাছে আমাকে বিয়ে দিবে না। এখন আমি বাচ্চাটা কি করব? বাচ্চা তো আর পেটের ভিতরে মেরে ফেলা যাবে না। এখন শিমুও আসতে পারছে না, আমি এখন বাচ্চাটা কী করব? আমি বললাম তোমার আব্বা সম্মানিত মানুষ, এই এলাকার মানুষ তোমার আব্বাকে অসম্ভব রকম শ্রদ্ধা করে, সম্মান করে, বিশ্বাস করে, ভালোবাসে। তার মেয়ে হয়ে বিয়ের আগে পেটের মধ্যে সন্তান নিয়ে আছো, এটা যদি তোমার আব্বা জানতে পারে কী করবে তুমি ভেবে দেখেছো? শিমু আমাকে বলছে আমি কিচ্ছু জানি না, আমি শুধু আপনার কাছে একটা অনুরোধ করে বলতে চাই আমি এখন কী করব, আপনি আমাকে বলেন। আমি বললাম জানি না, আমি তো বলেছি আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করলে পরে আমি তোমাকে আরিফের হাতে তুলে দিব। কই তুমি তো আমার প্রস্তাবে রাজি হলে না? ও আমাকে বলে আচ্ছা এটা কি রাজি হওয়ার মতো কথা, আপনি আমাকে বলেন। অর্থাৎ তারেক ভাই তাকে বিয়ে করতে বলে, যে বিয়ে করার পর সে তার বিয়ে করা বউকে আরিফের হাতে তুলে দেবে। সেলুকাস, আমি আপনাকে যদি বিয়ে করে ফেলি তাহলে কি আরিফ কোনো দিন আমাকে মেনে নিবে? আমি বললাম আরে বাবা, আমি তো বারবার বললাম আমি আরিফকে ম্যানেজ করবো যেভাবে হোক। আর আমার সাথে তোমার বিয়েটা তো জাস্ট তোমার বউ সেজে এখান থেকে যাওয়া আরিফের হওয়ার জন্য, সমস্যা তো নেই, আমি তো তোমাকে ছুঁয়ে দেখবো না। তারপরে সে বললো আমি যদি জীবনে বউ সাজি তো আরিফের জন্যই বউ সাজবো, আমি অন্য কোনো ছেলের জন্য আমার জীবনে বউ সাজতে পারবো না। শালা দেখে আরও শক্ত। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তবে তুমি বাচ্চা নষ্ট করবা না, রাখবা, এটা তোমার ইচ্ছে। তবে বাচ্চা কিন্তু তুমি এমনি এমনি নষ্ট করতে পারবা না, কারণ তোমার বাবা কিন্তু রাত দিন মিলে যেমনভাবে বাড়িতে পাহারা বসাইছে, শিমু তোমার বাড়িতে আসতে পারবে না। ও ততক্ষণ আমাকে বলে আমি কি বাচ্চা নষ্ট করব? আমি তো বুঝছি না। আমি তখন ওখান থেকে বেরিয়ে চলে আসছি। আসার পর আমি চিন্তা করছি কী করা যায়। হঠাৎ মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেছে। চিন্তা করলাম যত ভালোভাবেই চেষ্টা করি, যত মধুরভাবেই চেষ্টা করি, আমি তো কোনোভাবেই সাদিয়াকে আমার পক্ষে আনতে পারছি না, সাদিয়াকে আমার করতে পারছি না। আমাকে তাহলে সেই পথটাই অবলম্বন করতে হবে যে পথে আসলে আমি যেতে চাই না। সর্বশেষ আমাকে সেই পথটাতেই হাঁটতে হবে। আমি যখন পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে কপালে যা আছে তাই হবে, ভাগ্যে যা আছে তাই হবে, আমি এবার একটা খারাপ পরিস্থিতি করে ফেলবো। আমি কি করলাম, আমাদের গ্রামে মানে খালুদের গ্রামে কিছু মহিলা আছে। একটা মহিলা আছে, মহিলাটার বয়স আনুমানিক 70 থেকে 75 বছর বয়স। যে মহিলাকে সবাই বলে ওয়্যারলেস, কেউ বলে মাইক্রোফোন, কেউ বলে সাংবাদিক। যদি মহিলার কানে কোনো কথা একবার তুলে দেওয়া যায় তবে পুরো গ্রামের মধ্যে সেই কথাটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাবে।
আমি চিন্তা করেছি যে আমি গ্রামের ভিতরে এই কথাটা ওই মহিলার মাধ্যমে ছড়িয়ে দিব যে সাদিয়ার পেটে বাচ্চা আছে। পরেরটা বারো, তখন আমি বুদ্ধি খাটিয়ে ওই মহিলাকে ধরলাম। মহিলাকে ধরে পুকুর পাড়ে বসে মহিলাকে দেখলাম পুকুর পাড়ে বসে মন দিয়ে মাছ ধরছে। ওনার পাড়ে গিয়ে তখন আমি বসেছি মাত্র, বললাম যে কী ব্যাপার, মাছ পেয়েছেন? বলো, বাবারে মাছ তো পাচ্ছি না, চেষ্টা করছি। আমি বললাম একটা কথা বলবো, আমাদের বাড়িতে কি চলছে? সাদিয়া নাকি আচ্ছা বলো তো বাবা, তোমাদের বাড়িতে কি চলছে? সাদিয়া নাকি কোন পোলারে ভালোবাসে, তোমার খালু নাকি ওই পোলার কাছে বিয়ে দিব না, এগুলো নিয়ে ঝামেলা চলে। সত্যি কথা তো জানেন না, শুধু কি আর ভালোবাসা, সাদিয়ার পেটে তো বাচ্চা আছে। লিসেনার্স, হিয়ার ইজ দ্য টুইস্ট। অর্থাৎ ওই যাকে ওয়্যারলেস বলে বা সাংবাদিক বলে, সেই মহিলার কাছে গিয়ে তারেক ভাই বলছে যে শুধুমাত্র অন্য ছেলেকে সে পছন্দ করে সেটা না, সাদিয়ার পেটে ওই লোকের বাচ্চাও আছে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পড়ে ওই মহিলা বলল যে বিয়ের আগে? আমি বললাম হ্যাঁ, পেটে বাচ্চা আছে। আমি আবার তার কানে কানে গিয়ে বললাম, কারো কাছে বললেন না আমার কথা, আমি খালার বাড়িতে থাকি বলে আপনি যদি এটা বলেন তাহলে আমার খুব ক্ষতি হয়ে যাবে। উনি আবার আমাকে বললেন, তোমার খালু না হাজি মানুষ, তার মাইয়া অন্য বেটার বাচ্চা পেটে নিয়ে ঘরের ভিতরে বসে আছে। আবার তোমার খালু এমন ওই ছেলের কাছেও মেয়েটা বিয়ে দিবে না। তো মোটামুটি আমি এমনভাবে একটা গিরিঙ্গি লাগিয়ে দিলাম যাতে করে বিষয়টা পুরো আউলা ঝাউলা হয়ে যায়। আমি জানি যে পুরো গ্রাম হয়ে রাতে এটা খালুর কানে যাবে। রাতের মধ্যে খালুর কানে আসে নাই, এলাকার সর্দারের কানেও গেছে। সর্দার মাগরিবের পর, নামাজের পর আমার খালুকে ডিরেক্টলি জিজ্ঞেস করেছে, এটা নিয়ে আপনি সত্যি বলবেন? আমি যেহেতু গ্রামের সর্দার, 10 জন আমাকে একটা জিজ্ঞেস করছে। আমি কালকে 10টা বাজে 2-4 জন লোক নিয়ে আপনার বাড়িতে যাবো, এর সত্যতা আমি যাচাই করব। আপনি আজকে রাতে আপনার মেয়ের সাথে কথা বলেন। খালু এসেই সাদিয়ারে এমন মারটা মারছে, তখন সাদিয়া সত্যটা স্বীকার করে ফেলেছে যে ওর পেটে আরিফুলের বাচ্চা আছে। এবার খালু কী করবে? রাতের বেলায় আমি তখন খালুকে বলেছি যে খালু একটা কাজ করুন, গ্রামের 10 জন জেনে গেছে অলরেডি, সর্দারের কানেও চলে গেছে, 2-4 জন লোক নিয়ে এটা জিজ্ঞেস করার জন্য কালকে আপনার বাসায় আসবে। এখন আপনি কি করবেন? খালু তখন কান্না শুরু করেছে। আমি তখন খালুর হাতে হাত দিয়ে বললাম, খালু একটা কথা বলি, কিছু মনে করেন না। আসলে আমি তো আপনাদের বাড়িতে অনেক দিন ধরে আছি, আমি জানি আপনার অবস্থা এখন খুব খারাপ। এই মুহূর্তে সাদিয়ার পেটে বাচ্চা, বিয়ে ছাড়াই পুরো গ্রামবাসী জেনে গেছে। আপনি তো কারো কাছে মুখ দেখাতে পারবেন না, কারোর সামনে যাওয়া তো আপনার পক্ষে সম্ভব না। যে ঘটনা ঘটেছে এরপরে আর কি করে মানুষের সামনে মুখ দেখাবেন? খালু, আমি তো আপনার ছেলের মতো, একটা কথা বলি, ও আচ্ছা, হেয়ার ইজ দ্য টুইস্ট। কালকে যদি গ্রামবাসী আপনাদের সামনে আসে এবং জিজ্ঞেস করে যে সাদিয়ার বিয়ে হয়েছে, সাদিয়ার পেটে বাচ্চা কিনা, আপনি প্রয়োজনে বলেন ওটা আমার বাচ্চা এবং আপনি সাদিয়ার সাথে আমাকে বিয়ে দিয়ে দেন, তাহলে আপনার মান সম্মান একটু কম নষ্ট হবে। সাদিয়াকে যখন জিজ্ঞেস করা হবে যে তোমার পেটে বাচ্চা আছে, সাদিয়া বলবে হ্যাঁ, তখন আপনি সাদিয়াকে ভিতরে নিয়ে যাবেন এবং বলবেন ওই বাচ্চার বাবা আমি, তারপর সাদিয়ার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবেন। খালু তখন কান্না করে বলল, তুমি সাদিয়ারে বিয়ে করবা? আমি বললাম হ্যাঁ। উনি বললেন যাক ভালো, ওই ফকিনের পুতের কাছে বিয়ে দেওয়ার চেয়ে আমি তোমার কাছে বিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, খালু তো মুহূর্তে রাজি হয়ে গেল। মনে মনে তা আমিও আলহামদুলিল্লাহ। ভালোভাবেই সময় কাটাচ্ছি। কালকে সকালে জমবে খেলা। সকাল হয়ে গেল, অর্থাৎ পরের দিন 9টার দিকে সর্দার এলাকার মেম্বার আরও 2 জন মুরব্বী নিয়ে খালুর বাড়িতে এসেছে। খালু তো লজ্জায় মাটি নিচে চলে যায়, কারণ পুরো গ্রামবাসী জেনে গেছে বিষয়টা। সর্দার ঘরের ভিতর বসলো, বসার পর আমার খালু মুখ কালু করে বসে আছে, আমিও বসে আছি। তো খালু চিন্তা করছে যে সাদিয়াকে এখানে আনবে না, তাদের সাথে কথা বলেই মিটমাট করে নেবে। সাদিয়াকে এখানে না এনেই বিষয়টা মীমাংসা করে নেবে। গ্রামের আরও 2 মহিলাকে দিয়ে সাদিয়াকে তখন ঘরের ভিতর আটকে রেখেছে, যাতে ঘরের ভিতর বের না হতে পারে। এবার সর্দার এবং মেম্বার মিলে খালুরে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, গ্রামে এরকম একটা কথা শুনছি, গ্রামে এরকম কথা কতটুকু সত্য? আপনার মেয়েকে ডাক দেন, আপনার মেয়েকে জিজ্ঞেস করি। এই মুহূর্তে আমার খালু বলে, ঘটনা যে ঘটাইছে সে তো আমার ঘরের শত্রু, এখন আমি কি করব? আপনারা যেহেতু এখানে চলেই আসছেন, আমি তো আর আপনাদের কাছে কথা লুকাতে পারবো না। বাজান, আমি মিথ্যা বলতে পারবো না, যা হয়েছে আপনাদেরকে
আপনাদের সামনে আমি আসামিকে দাঁড় করাই দিচ্ছি। সবাই জিজ্ঞেস করছে কী ব্যাপার, অর্থাৎ আমাকে সামনে নিয়ে এসে তারেক ভাইকে সামনে নিয়ে এসেছে এবং গালাগালি করার পর জিজ্ঞেস করছে তারেক এরকম একটা ঘটনা ঘটালো। তো আমাকে অনেক গালাগালি করার পর আমি বলি আসলে মূলত সাদিয়ার সাথে আমার প্রেম ভালোবাসা ছিল, সেই প্রেম ভালোবাসা থেকে আমি সাদিয়ার সাথে অবৈধ সম্পর্ক করে ফেলি। যদি আমরা বিয়েটা করছি এটা হয়তো বা, যদি আমরা গোপনে বিয়েটা করেছি এটা হয়তো বা আপনারা জানেন না বা এলাকার লোকজন জানে না। আমরা দুজনে হুজুরের কাছে গিয়ে কলমা করেছি, কাবিনটা করে নাই। আমরা কলমা পড়েছি এবং ওর পেটে বাচ্চা আসছে। ভাবছিলাম যে খালুকে বললে খালু রাজি হবে না, আর সাদিয়া মানে বাচ্চাটার বিষয়ে কাউকে না কাউকে বলে দিয়েছে। সেখান থেকে এটা পুরো গ্রাম ছড়িয়ে গেছে। আসলে সাদিয়ার পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চার বাবা আমি। এটা বলার পরে তখন এলাকার মেম্বার বলছে যে তুমি এটা কিভাবে করলা, তুমি জানো না আমাদের এই গ্রামটা কী গ্রাম, আমাদের গ্রামটা কত সম্মানিত গ্রাম। আমাদের গ্রামে এমন ঘটনা আমরা জন্মের পর থেকে কখনো এমন ঘটনা শুনিনি। আমাদের পূর্বপুরুষেরা বিয়ে ছাড়া কোনো মেয়ে শোনে নাই, বিয়ে ছাড়া কোনো মেয়ের পেটে বাচ্চা আসতে। তো যা হবার তো করেই ফেলেছো, ঘটনা ভালো করো নাই, যেমনে পারো এটার সমাধান করো। মুহূর্তের মধ্যে আমার খালু বলছে আপনারা যেহেতু এখানে আসছেন, আপনার যেহেতু 10 জন আসছেন, আপনাদের মাধ্যমেই সমাধান হোক। আমি মেয়ের আর ছেলের বিয়ে পড়াই দিব, এরপর আমি মেয়েকে ছেলের বাড়িতে পাঠাই দিব, পরেরটা পরে সিদ্ধান্ত হবে। এই কথার মধ্যে হঠাৎ করে পাশের রুম থেকে সাদিয়া চিৎকার করে বলতেছে আমার সম্পর্কে মিথ্যা কথা বলা হইতেছে। সাদিয়া পাশের রুমে কীভাবে চলে আসলো এটাই বুঝতে পারলাম না। মেম্বার বলে কে? সাদিয়া এদিকে ডাক দিয়ে আনেন, কী বলছে? ও পাশের রুম থেকে বলছে আমার পেটে যে বাচ্চা ওই বাচ্চার বাবা তারেক না, ওই বাচ্চার বাবা আমার মাদ্রাসার শিক্ষক আরিফ স্যার। আমার পেটের বাচ্চার বাবা আরিফ স্যার, তারেক না, তারেক ভাইয়া না। এভাবে জোরে জোরে বলছে। মুহূর্তের মধ্যে খালু গিয়ে ওখানে সাদিয়াকে মারতে শুরু করে। সর্দার মাতবর যারা আছে সবাই মিলে আমার খালুকে ধরলো। আরে আপনি কী করছেন, আপনি পাগল হয়েছেন নাকি, বন্ধ করেন, এই মেয়ে এদিকে আসো। সাদিয়ারে তখন গ্রামে 10 জনের সামনে ডাকা হলো। সবাই তখন জিজ্ঞেস করলো কী বলো তুমি, এটা তোমার পেটে বাচ্চা আছে? বলে হ্যাঁ। তো বলো তো এই বাচ্চার বাবাকে? বলে এই বাচ্চার বাবা আরিফ স্যার। বলে কোন আরিফ স্যার? বলে আমাদের মাদ্রাসায় যে চাকরি করে আরিফ স্যার। আমি কি গেম সাজালাম আর গেম ঘুরে কোথায় চলে গেল। এর ভিতর আরও কয়েকজন লোক, পাড়ার লোক ওই জায়গায় চলে এসেছে। খালু তো তখন নিচের দিকে মাথা দিয়ে আছে, খালু আর কোনো কথাই বলে না, বরং সেখান থেকে দুজন মিলে তখন আমাকে থাপ্পাইতে শুরু করেছে। মানে দরবারে 2 জন লোক মিলে আমাকে মারতে শুরু করেছে। আমি তখন বললাম দেখেন আমার খালু আমাকে যেমন শিখিয়ে দিয়েছে আমি তেমন কাজ করেছি, আমাকে মেরে লাভ কী? মানে আমি সব দোষ খালুর উপর দিলাম। তখন সবাই আমার উপর বড় বড় চোখ করে তাকিয়ে আছে, তুমি এত বড় মিথ্যা কথা কইলে কেমনে বললা, সাজায়া বললা কেন? এখন থেকে 2 জনকে তখন ডাক দিল, যাও আরিফকে ডাক দিয়ে নিয়ে আসো, আরিফ তো মাদ্রাসায় আসে, আরিফকে ডাক দিয়ে নিয়ে আসো। 2 জন গিয়ে আরিফ স্যারকে তখন মাদ্রাসা থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পর আরিফ স্যারকে জিজ্ঞেস করা হলো। আরিফ স্যার নিচের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলে না। এর ভিতরে তখন সর্দার মাতবর দরবারি যারা আছেন সবাই বলে একটা কাজ করেন, এটা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই, দেন কাজী ডাকেন, কাজী ডাইকা আরিফ আর সাদিয়ার বিয়ে পড়ায় দেন। বাইরে ভাই, মাথায় তখন আমার আসমানটা ভেঙে পড়লো। আল্লাহ, আমি এখন কী করব? খালু মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে বলছে যে এটা আমি মানি না। এই এলাকার মেম্বার তখন গিয়ে আমার খালুকে বলছে আরেকটা কথা যদি বলেন আপনি, তাহলে আপনাকে এই সমাজ থেকে আমরা চিরতরে বের করে দেব, আপনি জীবনে আর কোনো দিন এই গ্রামেই ঢুকতে পারবেন না। অর্থাৎ গ্রাম থেকে একঘরে করে দেওয়া বা গ্রাম থেকে বের করে দেওয়ার কথা বলছে। আমার খালু তখন নিচের দিকে তাকিয়ে আছে। আরিফ স্যারকে ডাকা হলো, কাজী ডাকা হলো। চোখের সামনে আমার ভালোবাসার মানুষ সাদিয়া আর আরিফ স্যারের বিয়ে হয়ে গেল। আমি তখন আর নিতে পারছিলাম না, মনের ভিতর রাগ ক্ষোভ যেন ফুঁসে উঠছিল। শালা এটা কীভাবে করলো? এখানে কয়েকজন গ্রামবাসী লোকজন বলছে আরিফ তো সাদিয়ারে বিয়ে করতে রাজি নয়, এটা তো জোর করে বিয়ে করানো হচ্ছে। আসলেই কিন্তু আরিফ পুরোপুরিভাবে রাজি না, সে সাদিয়াকে বিয়ে করতে চায় না। সে যা করার করেছে, কিন্তু এই মুহূর্তে বিয়েটা করতে চায় না, ওকে জোর করেই রাজি করানো হচ্ছে। এক কথায় বলতে গেলে ওই মাদ্রাসা থেকে ওকে মেরে এনেছে, এনে রাজি করিয়েছে। বিয়ে হয়ে গেল চোখের সামনে। তখন দুপুর মানে জোহরের আজান দিল। ওই সময়ে সাদিয়ার সাথে আরিফ স্যারের বিয়ে হয়ে গেল। আরিফ স্যার আর সাদিয়া তখন ঘরে। আমি তখন কোমরের মধ্যে গামছাটা পেঁচাইয়া খালার বাড়িতে চলাফেরা করি। কয়েকটা খারাপ ছেলের সাথে আমার ওঠা বসা আছে। আমি আমার বাড়িতে গিয়েছি। আমার যে চোরের সদস্যরা আছে এগুলো সবগুলোকে নিয়ে বিকেল 5টা বাজে আমি খালার বাড়িতে উপস্থিত। এই শালা আরিফ স্যারকে আমি মেরেই ফেলবো, ওরে মেরে ফেলে হলেও আমি সাদিয়ারে উঠাই নিয়ে যাব এবং সাদিয়ারে উঠাই নিয়ে বিয়ে করব। মানে
লাঠিয়াল ভাড়া করলাম। ভাড়া করে রাতের মধ্যে ওখানে বসে আছি, যেমনই পারি যেভাবেই পারি সাদিয়ার সাথে আমি ওই শালার বাসর করতে দিবই না। অপেক্ষা করছি, বিয়েবাড়ি তো মোটামুটি দুই একজন মানুষ সারা রাতি প্রায় সজাগ, সবাই সজাগ বলতে গেলে। এই অবস্থার মধ্যে আমি চিন্তা করছি তখন কী করা যায়। মানে আমি আসলে কোনো কিছুই বুঝতে পারছি না, অপেক্ষা করছি কেমনে কী করা যায়। তাদের বাসরঘর হয়ে গেল, বাসর ঘরে স্বামী স্ত্রী দুজনকেই ঢুকিয়ে দিল। আমি প্রায় 15 জন পোলাপান নিয়ে খালার বাড়ির পাশে অবস্থান করলাম, যেখান থেকে একটা ঘটনা ঘটাবো। মানে চিন্তা ছিল আরিফকে মাইরা সাদিয়াকে তুলে নিয়ে যাব, এরকম চিন্তাভাবনা। এর মাঝে দেখলাম হঠাৎ করে আরিফ ঘর থেকে বের হলো। তখন রাত আনুমানিক প্রায় 2:30টার মতো বাজে। আমি তো উঠানোর পাশেই খিড়কি মেরে বসে আছি। আরিফ করলো কি? এই ঘর থেকে বের হয়ে, মানে ঘর থেকে বের হলো, বের হয়ে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল। মানে সাদিয়া আরিফ যে ঘরে বাসর করতে দিল ওই ঘরের মধ্যে থেকে আরিফ বের হলো, বের হয়ে যাওয়ার পর দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল। বাইরে থেকে লাগিয়ে এখানে একটা পুকুর পাড় আছে, পুকুর পাড়ে গিয়ে বসে আছে। ওই পুকুর পাড়ে বসে বসেও কান্না করছে। দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে পুকুর পাড়ে বসে কান্না করছে। এই অবস্থার মধ্যে আমি তখন ওকে দেখলাম, দেখার পর পোলাপান সবাই মিলে গিয়ে জায়গা মতো ধরে ওকে অ্যাটাক করলাম। অ্যাটাক করে তাকে নিতে নিতে একদম মসজিদের কোণা, মানে মসজিদের যে জায়গাটা, নীরব জায়গাটা, ওই জায়গাটা, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, এমন জায়গায় মসজিদের পাশে নিয়ে মারা শুরু করেছি। মারতেছি। তখন রাত বেজে গিয়েছে প্রায় 3টা। এখন তো কোনো কাবিনের ব্যাপারও পাবেন না, তালাকের ব্যাপারও পাবেন না। অর্থাৎ অত রাতে তালাক দেওয়ানোর জন্য তো কাজীও পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। এখন কি করা যায়? সাদিয়া তো ঘরের মধ্যে আছে আর আমরা তাকে মারছি। তো হঠাৎ করে একজন বলে বসলো, মসজিদের দরজা খোলাই আছে, মসজিদের ভিতর ওকে ঢুকিয়ে মসজিদের মাইকে সাদিয়াকে তালাক দেওয়ার জন্য বলি। হ্যাঁ, এটাই করা হবে। এই শালা তো সাদিয়ারে বিয়ে করার জন্য রাজি ছিল না। বিয়ের মধ্যে তো সবাই বলেছে যে সাদিয়ারে বিয়ে করতে রাজি নই, জোর করে বিয়ে করাইতেছে। ওই যে মাইকে সাদিয়ারে 3 তালাক বলে, পুরো গ্রামবাসী জেনে যাবে যে ও সাদিয়াকে তালাক দিয়েছে। তখন জিজ্ঞেস করলাম, ও বলে হ্যাঁ তালাক দিতে রাজি আছে, মানে ও মসজিদে ঢুকে তালাক দিতে রাজি আছে। মাইক স্টার্ট দিয়েছি। মাইক স্টার্ট দেওয়ার পর বললাম যে প্রিয় গ্রামবাসী, আমি একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই, একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাতে চাই। মাইক চালু করে ও বলছে পুরো গ্রামবাসীকে, আমি জানি না আমি বাঁচবো কি মরে যাব, মরে গেলে মরে যাব, আমি আপনাদেরকে মরার আগে একটা কথা বলে যেতে চাই। জোর করে সাদিয়ার সাথে আমার বিয়ে দেওয়া হয়েছে, আমি সাদিয়াকে বিয়ে করতে চাই না। আমি মাইক্রোফোনের মাধ্যমে আপনাদেরকে জানাইয়া দিলাম, আমি সাদিয়াকে 3 তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে যেভাবে তালাক দেওয়া যায় ওভাবে তালাক দিয়ে দিল। মুহূর্তের মধ্যে গ্রামবাসী তখন ঘুম থেকে উঠে সবাই হুড়মুড় খেয়ে মসজিদের দিকে দৌড়ে আসছে। আমি বললাম চল শালা আমরা পালাই। আমরা মিলে তখন ওখান থেকে পালিয়ে গেলাম। আর গ্রামবাসী এসে ওইখানে মসজিদের মধ্যে আরিফকে রেখে ইচ্ছামতো পেটালো এবং এমন মারছে যে ওকে হাসপাতালে ভর্তি করাই দিল। সকালবেলা খবর পাইলাম সাদিয়া ঘরের মধ্যে অজ্ঞান, মানে সাদিয়া সেন্সলেস। তারা সকালবেলা দরজা খুলে সাদিয়াকে অজ্ঞান অবস্থায় পাইছে। অজ্ঞান অবস্থায় পেয়ে সাদিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। বলেছে সাদিয়া নাকি ওর উপর রাগ কইরা ঘুমের ওষুধ খেয়ে ঘুম পড়েছে। কীভাবে খাইছে ওষুধ তো জানি না। সাদিয়া 3 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি। 3 দিন পর আমি তখন খালুরে বললাম, খালু সাদিয়া তো হসপিটালে ভর্তি, আর আরিফকে তো মেরে এলাকা থেকে বের করে দিল। আরিফ এলাকা থেকে চলে গেছে এবং আরিফ এবং সাদিয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই। এরপর হলো কি, শেষ পর্যন্ত আমার খালুরে আমি বললাম, খালু আমরা আগে যে সিদ্ধান্ত নিয়েছি এখনও সেই সিদ্ধান্ত নেন। প্রায় 2 মাস পর্যন্ত যখন সাদিয়া ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে থাকার পর আমার খালু যখন বললো ঠিক আছে তাইলে তো আর ঝামেলা করে লাভ নেই, ও তো এখন পুরো শান্ত সুস্থ, আর আরিফের তো কোনো খোঁজ খবর নেই, আরিফ তো চলে গেছে, ওকে আর পাওয়া যাচ্ছে না, তাহলে তুই সাদিয়ারে বিয়ে কর। পরে আমি বুঝে শুনে আস্তে আস্তে সাদিয়ারে আমি তখন বিয়ে করলাম। বিয়ে করে আমার বাড়িতে আনলাম। এতে ওর পেটে যে সন্তান ছিল সন্তানটা নষ্ট হয়ে গেছে ঘুমের ওষুধ খাওয়ার জন্য, মেডিসিনের জন্য, অর্থাৎ মেডিসিন দিয়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলা হয়। তো আমি তাকে বাড়িতে নিয়ে গেছি, আমার ঘরে নিয়ে গেছি। আমার মায়ের স্বপ্ন পূরণ হইল, আমার খালুর স্বপ্ন পূরণ হইল। তারে নিয়ে আমি ঘরে গেলাম এবং তার সাথে আমি একটা সুখের সংসার বাঁধলাম। তো এভাবেই সুখের সংসার বাঁধছি, ওর সাথে থাকছি, ঘুরছি ফিরছি, খাচ্ছি, বা বহুদিন কেটে গেল, অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু কোনোভাবেই তাকে আমি পটাইতে পারছি না। ওকে বিয়ে করার 7 মাস পর আমার খালু মারা গেছে,
অর্থাৎ সাদিয়ার বাবা মারা গেছে। ওর চোখে এক ফোঁটা পানি দেখিনি, মানে বাবার প্রতি ওর কোনো ভালোবাসা ছিল না। ৭ মাস পর খালুকে মানে বিয়ের ৭ মাস পর খালুকে আমরা দাফন করে আসলাম। এদিকে আমাদের ঘরে কোনো সন্তানাদি হয় না, আমার ঘরে কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। একটা পর্যায়ে হলো কি, এমন করতে করতে আমি চিন্তা করলাম যে মানে সাদিয়া যদি কিছু জায়গাটাকে বিক্রি কইরা আইনা আমাকে দিত, আমি মোটামুটি কিছু একটা ব্যবসা বাণিজ্য করতে পারতাম, কারণ সব জায়গা তো সাদিয়ার নামে। ও যদি দিয়ে দিত আমার খালা, আবার কিন্তু জায়গাটাকে আমার নামে দিতে রাজি নয়। অর্থাৎ বলতে চাচ্ছে যে তারেক ভাই সে সময় চাইতো সাদিয়া যদি কিছু জায়গা জমি বিক্রি করে তারেক ভাইকে কিছু টাকা দিত, তাহলে ব্যবসা বাণিজ্য করে খেতে পারত। ওদিকে তার খালা আবার কোনো জায়গা জমি বিক্রি করে তাকে দিতে রাজি নয়। কিন্তু কোনোভাবে সাদিয়াকে যতভাবে বোঝানো হয় সাদিয়া শোনে না, কারো কথায় শোনে না। এবার এমন করতে করতে আমি জানি না কি হয়েছে, একদিন রাতের বেলা 9টা বাজে, আমি দোকান থেকে ক্যারাম বোর্ড খেলে ঘরে আসছি, এসে শুয়ে আছি। এসে দেখি সাদিয়া শুয়ে আছে, শুয়ে শুয়ে কান্না করছে। এমন একটা অবস্থা। এরপর আমি প্লেটের ভিতর 2টা মিষ্টি দেখলাম, মানে একটা ছোট্ট বাটির মধ্যে 2টা মিষ্টি। তো আমি বললাম, মিষ্টি কে দিয়েছে? বলে, তোমার মা। আমি বললাম, তুমি খাইবা বলে না, আমি একটু নেশা টেশা করি তো, আমার একটা টক আছে, নেশাও করে আসছি, টকও পাইছি। আমি দোনোটা 2টা মিষ্টি খেয়েছি। খাওয়ার পর জানি না, রাতের বেলা ঘুমিয়ে পড়েছি, সকালবেলা থেকে আমার মাথাটা কেমন ঘুরছে। মিষ্টির কথা কিন্তু আমি আর মনে করতে পারিনি। শরীরটা একটু কাঁপাকাঁপি করছে, মানে আমার কোনো কিছুই মনে নেই ওই মিষ্টি খাওয়ার পর। জায়গাটা বেশ গোলমেলে, আসলে কী লেখা হয়েছে, তবে এতটুকু বোঝা যাচ্ছে যে তারেক ভাইয়ের ওয়াইফ সাদিয়ার কাছে 2টা মিষ্টি ছিল। সেই মিষ্টি দুটোও তারেক ভাইকে খাওয়ানোর জন্য রেখেছিল। তারেক ভাই খাওয়ার পর বেশ অসুস্থ হয়ে পড়ে। পরে এতটুকুই মনে আছে, মিষ্টিটা খাওয়ার পর আমার জীবন থেকে 3 দিন হারিয়ে গেল। সরি, ভুল হয়েছে। এখানে বলছে ওই মিষ্টি খাওয়ার পর 7টা বছর তারেক ভাই পাগল ছিলেন। 7 বছর পর ওনার হচ্ছে স্মৃতি ফিরে আসে। তারেক ভাই 7টা বছর পাগল ছিলেন, অর্থাৎ ওই মিষ্টি খাওয়ার পর তার শরীর ঝিমঝিম করতো, মাথা ঘোরাতো, খারাপ লাগতো, কিন্তু উনি বুঝতে পারেননি এর ভিতর পেরিয়ে গেছে 7টা বছর। পাগল হয়ে গেছেন তিনি। পরে আমার মা আমাকে জানালেন, যে মিষ্টি আমি খাইছি ওই মিষ্টি কবিরাজ সাদিয়াকে খাওয়ানোর জন্য দিয়েছিল। অর্থাৎ এখন মোটামুটি আমার কাছে ক্লিয়ার হলো, সাদিয়াকে খাওয়ানোর জন্য তারেক ভাইয়ের মা কবিরাজের কাছ থেকে যে মিষ্টি এনেছিল, সেই মিষ্টি 2টা তারেক ভাই খেয়ে ফেলেছিল। তো ওই কবিরাজের যে রিয়াকশন, ওই রিয়াকশনে 7 বছরের জন্য তারেক ভাই পাগল হয়েছিল। এর ভিতর সাদিয়াকে তার মা, অর্থাৎ আমার খালা, সাদিয়াকে ছাড়িয়ে নিয়ে যায়, অন্যত্র বিয়ে দেয়। সেখানে সাদিয়ার একটা ছেলে এবং মেয়ে হয়। সাদিয়া সেখানে মহারানীর মতো আছে। তবে তাকে আরিফের কাছে বিয়ে দেওয়া হয় না, অন্য কারো কাছে বিয়ে দেওয়া হয়েছে, এবং তার খালুর সমস্ত সয় সম্পত্তি ওই মানে আরিফের কাছে, মানে নতুন যার কাছে বিয়ে দেওয়া হয়েছে, সেই নতুন যার কাছে বিয়ে দেওয়া হয়েছে সেই মালিক হয়েছে। তো প্রিয় লিসনার্স, এভাবে মনে করেন যে সত্য কথা বলতে কি, যদি কারো মনের উপর জোর করে পৃথিবীতে কোনো কিছু পেতে চাওয়া হয়, তাহলে সেটা আসলে পাওয়া হয় না। আপনি যতই চেষ্টা করেন, ব্ল্যাক ম্যাজিক করেন, তাবিজ করেন, মানুষের মন থেকে যেটা চায় তার থেকে যদি জোর করে কোনো কিছু পাওয়ার আশা করা হয়, হিতে বিপরীত হওয়া যায়। দেখুন, ইসলাম ধর্মে যেভাবে বিয়েটাকে হালাল করা হয়েছে, তালাকটাকেও হালাল করা হয়েছে। কেন জানেন? প্রকৃতপক্ষে জোর করে কাউকে জীবনে না রাখার জন্য। অর্থাৎ আপনি যাকে মন প্রাণের জায়গা থেকে নিতে পারছেন না, জোর করে বা কোনো লোভের বশবর্তী হয়ে আপনি তাকে জীবনে রাখবেন না। আপনি বরং তাকে মুক্ত করে দিন, নিজে মুক্ত হয়ে যান। ভালোবাসার মানুষকে পাশে রাখুন, ভালোবেসে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন। ইনশাল্লাহ অন্য দিন কথা হবে আবারও লাইফ স্টোরির অন্য কোনো গল্পে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।